আসসালামু আলাইকুম, সবাইকে লার্ন উইথ নিলয় চ্যানেলে স্বাগতম। গত লেকচার ক্লাসে আমরা মানবদেহে রক্ত সংবহন পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা বিভিন্ন ধরনের হৃদরোগ এবং এদের অবস্থার করণীয় থেকে শুরু করে অধ্যায়টা শেষ করব ইনশাল্লাহ। তো আমরা পড়ায় চলে আসি। প্রথমেই বইয়ে যেই পড়া দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে হৃদরোগের বিভিন্ন অবস্থার করণীয়। তো উচ্চ মাধ্যমিক এই সিলেবাসে আমাদের বইয়ে তিনটা কন্ডিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে বুকে ব্যথা বা অ্যানজাইনা, একটা হচ্ছে হার্ট অ্যাটাক, একটা হচ্ছে হার্ট ফেলিওর। তো আমরা ধারাবাহিকভাবে এই তিনটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। এখান থেকে সিকিউ এর জন্য কি পড়তে হয়, এখান থেকে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা বা এইচএসসির এমসিকিউ এর জন্য কি পড়তে হয়, আমরা সেটা ধারাবাহিকভাবে জানব। তো সবার প্রথম আমরা চলে আসব বুকে ব্যথা বা অ্যানজাইনা। খেয়াল করি এখানে কি বলা হয়েছে। বলা হচ্ছে যে নানা কারণে বুকে ব্যথা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃৎপিণ্ডজনিত বুক ব্যথা। তার মানে হচ্ছে পড়া শুরু করার আগেই বলে নিই, বুকে ব্যথা হওয়া মাত্রই সেটা অ্যানজাইনা নয়, বরং অ্যানজাইনা আসলে হৃৎপিণ্ডজনিত বুক ব্যথাকে রেফার করে। তাহলে আমরা দেখি অ্যানজাইনা বলতে আসলে কি বুঝি। বলা হচ্ছে হৃৎপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না, তখন বুক নিষ্পেষিত হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে এমন মারাত্মক অস্বস্তি অনুভূত হলে সে ধরনের বুক ব্যথাকে কি বলা হয়? অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটা হচ্ছে অ্যানজাইনাকে সাধারণত হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা বলে মনে করা হয়। প্রশ্ন আসবে নিচের কোনটিকে হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা বলে মনে করা হয়? তাহলে এই এমসিকিউটা যদি আমরা পড়ে ফেলি, আমরা চলে আসব এখানটায় সংজ্ঞায় চলে আসব। তার মানে অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস বলতে আসলে কি বোঝাচ্ছে। খেয়াল করি এটা যদি আমার হৃৎপিণ্ডের একটা ধমনী হয়, যার মাধ্যমে হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহিত হয়, আমি ধরলাম কোনো কারণে যদি এই ধমনীর ভিতর চর্বি জাতীয় পদার্থ জমে, এই ধমনীর ভিতর কি হচ্ছে? চর্বি জাতীয় পদার্থ জমছে। এই চর্বি জাতীয় পদার্থ জমার ফলে কি হবে? ধমনীটা ক্রমশ শুরু হয়ে যাবে। তার মানে আগে এই ধমনীর ভেতর দিয়ে যেই পরিমাণ অক্সিজেন বাহিত রক্ত সরবরাহ হতে পারত, এখন হচ্ছে সেই পরিমাণ অক্সিজেনবাহী রক্ত সরবরাহ হতে পারবে না। তার ফলে কি হবে? তার ফলে হবে এই ধমনী হৃৎপ্রাচীরের যে অংশে রক্ত সরবরাহ করে, অর্থাৎ এই ধমনী পরবর্তী হৃৎপিণ্ডের যে অংশটা আছে বা যে পেশিটুকু আছে, সেই পেশিতে কি হবে? সেই পেশিতে পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছাতে পারবে না। তো যখন সেই পেশিতে পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছাতে পারবে না, তখন কি ঘটবে? পেশির কাজ করার জন্য শক্তি প্রয়োজন। এখন যখন পর্যাপ্ত অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছাতে পারছে না, তখন সেই পেশিতে সবাত শ্বসন হতে পারবে না। তার মানে অক্সিজেনের অভাবে সেখানে কি হবে না? সবাত শ্বসন হতে পারবে না। তার বিপরীতে সেখানে কি ঘটবে? তার বিপরীতে সেখানে অবাত শ্বসন ঘটবে। আমরা জানি অবাত শ্বসনের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে অবাত শ্বসনের ফলে উৎপন্ন হয়, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। অবাত শ্বসনের ফলে কি উৎপন্ন হয়? অবাত শ্বসনের ফলে উৎপন্ন হয় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড যখন হৃৎপেশির চারপাশে জমবে, তখন কি হবে? সেটা হৃৎপেশিকে উত্তেজিত করবে, সেটা হৃৎপেশিকে ইরিটেট করবে, এবং এই ল্যাকটিক অ্যাসিড জমার কারণে হৃৎপেশিতে ব্যথা অনুভূত হবে। যেই ব্যথাটাকেই আমরা কি বলবো? যেই ব্যথাটাকে আমরা বলবো বুকে ব্যথা বা অ্যানজাইনা। তার মানে সহজ কথায় যদি আমি অ্যানজাইনা বলতে বুঝতে চাই, আমি তাহলে কি বলবো? আমি বলবো যে কোনো কারণে হৃৎপেশি, অর্থাৎ হৃৎপিণ্ডের পেশিগুলোতে রক্ত সরবরাহকারী যে ধমনী, সেই ধমনীর মধ্যে
চর্বি জাতীয় পদার্থ জমা হওয়ার ফলে যদি ধমনীর পথ সংকীর্ণ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সেই ধমনীর ভিতর দিয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে কম পরিমাণ সরবরাহ হবে এবং এর ফলে কি হবে? হৃৎপিণ্ডের প্রাচীর পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত না পাওয়ায় সবাত শ্বসন করতে পারবে না শক্তি উৎপাদনের জন্য। তখন সে করবে আসলে অক্সিজেনের অনুপস্থিতিতে অবাত শ্বসন, এবং সেই অবাত শ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। সেই ল্যাকটিক অ্যাসিড পেশিতে জমে কি করবে? পেশিতে ব্যথার সৃষ্টি করবে, যাকে আমি বলবো বুকে ব্যথা বা অ্যানজাইনা। আশা করি একদম বেসিক কনসেপ্ট এটা বুঝতে পেরেছি। তাহলে এবার দেখি বইয়ে চলে আসি, বইয়ে কি বলেছে। খেয়াল করি, বলা হচ্ছে হৃৎপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না। আমরা ঠিক সেই কথাটাই বলেছি। হৃৎপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না তখন কি হয়? বুক নিষ্পেষিত হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে, এমন মারাত্মক অস্বস্তি অনুভূত হয়, ব্যথা অনুভূত হয়, এবং সেই ব্যথাকেই আমরা কি বলি? অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস। তাহলে যদি তাই হয় আমরা চলে আসব অ্যানজাইনার লক্ষণে। এবার অ্যানজাইনার লক্ষণ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই। এমন প্রশ্ন সচরাচর আমরা দেখতে পাই না যে অ্যানজাইনার লক্ষণ 9 কোনটি। এটা হচ্ছে এইচএসসিতে বা বলতে পারো যে কলেজের বিভিন্ন টার্ম পরীক্ষায় এই প্রশ্নগুলো দেখা যায়। তো আমরা সেভাবে পড়াটা পড়ব, এবং এই লক্ষণগুলো খুবই সহজ। তুমি যদি কোরিলেট করতে পারো লক্ষণগুলো, তোমার মনে রাখাটা খুব সহজ হবে। খেয়াল করো, অ্যানজাইনার লক্ষণ আমরা ধরে নিলাম যে এখান থেকে সত্য মিথ্যা আসতে পারে। অ্যানজাইনার লক্ষণ 9 কোনটি, অথবা এইচএসসিতে আসবে অ্যানজাইনার লক্ষণসমূহ আলোচনা করো। এর জন্য আমরা সেটা এমসিকিউ বা সিকিউ দুইভাবেই মনে রাখার চেষ্টা করব। খেয়াল করো, প্রথম লক্ষণটা কি? উরোফলক বা স্টার্নামের পিছনে বুকে ব্যথা হওয়া। স্বাভাবিক, যেহেতু হৃৎপিণ্ডে ব্যথা হচ্ছে, হৃৎপিণ্ড হচ্ছে আমার স্টার্নামের কিছুটা বাম দিকে, তার মানে আমার কি হবে? উরোফলক বা স্টার্নামের পিছনে বুকে কি হবে? ব্যথা হবে। তারপর কি হবে? ব্যায়াম বা অন্যান্য শারীরিক কাজে মানসিক চাপ, অতিভোজন, শৈত্য বা আতঙ্কে বুকে ব্যথা হবে। তার মানে এখানে ব্যথাটাই মুখ্য। অ্যানজাইনার ফলে কি হয়? বুকে ব্যথা হয়। যখন আমি ব্যায়াম করছি তখন আমার শরীরে অনেক বেশি পরিমাণ অক্সিজেন প্রয়োজন, কিন্তু আমার কি হচ্ছে? আমার হৃৎপিণ্ডে সেইভাবে অক্সিজেন পৌঁছাতে পারছে না, আমার হৃৎপেশিতে সেইভাবে অক্সিজেন পৌঁছাতে পারছে না, এবং তখন হৃৎপিণ্ডকে অনেক বেশি পাম্প করতে হচ্ছে, কিন্তু পাম্প করার জন্য পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত সে পাচ্ছে না। এ কারণে কি হয়? এ কারণে ব্যায়ামের ফলে বুকে ব্যথা হয়। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে অ্যানজাইনার ব্যথা কতক্ষণ স্থায়ী হয়? অ্যানজাইনার ব্যথা 5 থেকে 30 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে, এবং এই ব্যথা আস্তে আস্তে কি হয়? অনেক সময় সেই ব্যথাটা গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ, এমনকি দাঁতেও ছড়িয়ে যেতে পারে। অনেক সময় কি হয়? ব্যথাটা কোথা থেকে আসছে সেটাও বোঝা যায় না, এবং যেহেতু অক্সিজেনের অভাব হচ্ছে, যে কারণে বুক জ্বালাপোড়া করে, বুকে চাপ অনুভূত হয়, মনে হয় বুক নিষ্পেষণ হচ্ছে বা বুকে একটা আড়ষ্ট ভাব বা একটা অস্বস্তির প্রকাশ ঘটে। পাশাপাশি কি হয়? পাশাপাশি হজমে গন্ডগোল ও বমি বমি ভাবও হতে পারে। কি হয় তাহলে? হজমে গন্ডগোল এবং বমি বমি ভাব, এবং ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হয়, অথবা দম ফুরিয়ে হাঁপানো দেখা দিতে পারে। তার মানে অ্যানজাইনার লক্ষণগুলো আমরা জেনে ফেললাম। এটা 1 থেকে 2 বার রিডিং পড়লেই তোমাদের মনে থেকে যাবে, কেননা এটা অত গুরুত্বপূর্ণ বা অত কঠিন কিছু না। এবার এর ফলে কি হচ্ছে? খেয়াল করো, যদি আমরা অ্যানজাইনার লক্ষণগুলো সব পড়ে ফেলি, তারপর বলা হচ্ছে যে অনেক রোগী অ্যানজাইনার টের পায় না, তবে কাঁধ ও বাহু ভারী হয়ে আসে, বুকে ব্যথার সাথে ঘাম হয়, মাথা ঝিমঝিম করে, সব মিলিয়ে রোগীটা দুর্বল অনুভব করে। করণীয় বা প্রতিকার আমি বলবো, এইচএসসির বইয়ে হৃদরোগের যতগুলো
কন্ডিশন নিয়ে আলোচনা করা হয়েছে, সবগুলোর ক্ষেত্রে করণীয় প্রতিকার কিছুটা একই। কীরকম? যে কোনো ধরনের হৃদরোগ প্রতিরোধের জন্য তোমাকে একটা স্বাস্থ্যকর জীবন ব্যবস্থা মেনটেন করতে হবে, তোমাকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, তোমাকে নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে, অধিক চর্বিযুক্ত খাবার বা যে সমস্ত খাবারে আমার অত্যধিক পরিমাণ কোলেস্টেরল আছে সেই খাবারগুলো যত সম্ভব আমি কম খাওয়ার চেষ্টা করব যেন হচ্ছে আমি স্থূলতা প্রতিরোধ করতে পারি, শরীরের ওজন যেন অস্বাভাবিকভাবে বেড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। ধূমপান করা যাবে না, মদপান করা যাবে না, ডায়াবেটিস যদি থাকে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে সমস্ত ধরনের হৃদরোগ প্রতিরোধের জন্য যে প্রিকশনসগুলো আছে বা যেই মেজারমেন্টগুলো আমাদের নেওয়া জরুরি সেটা ক্ষেত্রভেদে আসলে একই। দেখো তাহলে এখানেও ঠিক তাই বলা হয়েছে, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এবং তা ধরে রাখাই হচ্ছে অ্যানজাইনা প্রতিরোধের মূল উপায়। এখন এই অ্যানজাইনা বা হৃদরোগ এটা প্রতিরোধের জন্য কিছু বিষয় আছে যেটা আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি, কিছু বিষয় আছে যেটা নিয়ন্ত্রণ করা আমাদের হাতে নেই। যেমন হচ্ছে আমার পরিবারে যদি কারো হৃদরোগ থাকে, আমার নিকটাত্মীয়ের মধ্যে, আমার বাবা মার, হ্যাঁ, আমার যদি ফ্যামিলি হিস্ট্রিতে এরকম হৃদরোগের পূর্ব ঘটনা থেকে থাকে সেই ক্ষেত্রে আমার হৃদরোগ হওয়ার কিছুটা সম্ভাবনা থেকে যায়। তার মানে এখন আমার পরিবারে যদি কারো হৃদরোগ থেকে থাকে সেইটা তো নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার হাতে নেই। তার মানে আমি কি করতে পারি, যে সমস্ত বিষয় আমার পক্ষে সম্ভব সেই বিষয়গুলো যেন অন্তত আমি মেনে চলি। যেমন সেটা কি, সেটা হচ্ছে হাঁটা চলা বা নিয়মিত অন্তত 30 মিনিট ব্যায়াম করা, আমার শরীরের ওজন যেন অস্বাভাবিক বেড়ে না যায়, আমি যেন হৃদবান্ধব খাবার খাই, যে সমস্ত খাবার আমার শরীরের জন্য হেলদি আমি সেই সমস্ত খাবার খাই, আমার রক্তচাপ যেন হচ্ছে নিয়ন্ত্রণে থাকে, আমার রক্তের কোলেস্টেরল লেভেল যেন নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস আমি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব যদি ডায়াবেটিস থাকে। আর এই ধূমপান করা যাবে না, মদপান করা যাবে না, বছরে চাইলে 1 থেকে 2 বার সম্পূর্ণ শরীর চেক আপ করিয়ে নিতে হবে। তার মানে এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এইখানে আমি একটু ডিটেলসে আলোচনা করলাম, কেননা পরবর্তীতে যখন হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর আসবে তখন যেন করণীয় বা প্রতিকার নিয়ে আমাদের খুব বেশি ভাবতে না হয়, কেননা বিভিন্ন ধরনের হৃদরোগের ক্ষেত্রে করণীয় বা প্রতিকারগুলো কিছুটা একই রকম। এবার যদি তাই হয়, খেয়াল করে দেখি যে বুকে ব্যথা বা অ্যানজাইনা সম্পর্কে আমরা এখন জেনে গিয়েছি, তারপর আমরা চলে আসি হার্ট অ্যাটাক কী জিনিস। তাহলে আবার সেই চিত্রটায় চলে আসি। খেয়াল করে দেখো, যখন আমি অ্যানজাইনা পড়ছিলাম তখন বলছিলাম যে কোনো একটা ধমনী, যেটা হচ্ছে আমার হৃৎপিণ্ডের প্রাচীরে বা হৃৎপেশিতে রক্ত সরবরাহ করে, অর্থাৎ করোনারি ধমনী, সেই করোনারি ধমনীতে যদি হচ্ছে চর্বি জাতীয় পদার্থ জমে তখন কি হবে, এই পথটা সরু হয়ে যাবে, যার ফলে অক্সিজেনবাহী রক্ত খুব বেশি চলাচল করতে পারবে না বা অক্সিজেনবাহী রক্ত চলাচলে বাধার সৃষ্টি হবে। এখন চর্বি জমতে জমতে যদি এমন হয় যে এই ধমনীর পথ একেবারেই কি হয়ে গেছে, ধমনীর পথ একেবারেই বন্ধ হয়ে গেছে, তো যখন এই ধমনীর পথ একেবারেই বন্ধ হয়ে যাবে তখন কি হবে, তখন যেটা হবে যে অক্সিজেনবাহী রক্ত আর এদিকটায় আসতেই পারবে না। এর ফলে কি ঘটনা ঘটবে, এই দিকে হৃৎপিণ্ডের যে পেশিগুলো ছিল বা হৃৎপিণ্ডের যে অংশগুলো ছিল বা যে কোষগুলো ছিল সেই কোষ অক্সিজেনবাহী রক্ত আর পাবেই না। না পাওয়ার ফলে কি হবে, না পাওয়ার ফলে এই কোষগুলো বা এদিকের অংশগুলো মরে যাবে। এদিকের অংশগুলো যখন মরে যাবে তখন সেই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে হার্ট অ্যাটাক। আশা করি হার্ট অ্যাটাকটা আমরা বুঝতে পেরেছি। অ্যানজাইনার ক্ষেত্রে কি হতো, অ্যানজাইনার ক্ষেত্রে অক্সিজেন সরবরাহ সীমিত হয়ে পড়তো, অক্সিজেনবাহী রক্ত চলাচল সীমিত হয়ে পড়তো, যার ফলে অবাধ শ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে বুকে ব্যথা হতো। আর হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি হলো, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এই ধমনীর পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল
এবং বন্ধ হয়ে যাওয়ার ফলে এদিকে কোনো রক্ত সরবরাহ হতে পারলো না, এবং এই রক্ত সরবরাহ হতে না পারার কারণে এদিকে যে কোষ বা টিস্যুগুলো ছিল সেই টিস্যুগুলো মারা গেল। এটাকে আমরা বলছি হার্ট অ্যাটাক। এবার আমরা বইয়ে চলে আসি। খেয়াল করো হার্ট অ্যাটাক সম্পর্কে বইয়ে কি বলা হয়েছে। বলা হচ্ছে হৃৎপেশির সুস্থতার জন্য ক্রমাগতভাবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ জরুরি। খুব স্বাভাবিক, করোনারি ধমনির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপেশিতে পৌঁছায়। এমসিকিউ, তার মানে কোন ধমনির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপেশিতে পৌঁছায়? করোনারি ধমনির মাধ্যমে। এবার আমরা যে বলছিলাম যে এই করোনারি ধমনির মধ্যে চর্বি জাতীয় পদার্থ জমে, তাহলে খেয়াল করো বইয়ের মধ্যে এখানে উল্লেখ করেছে চর্বি জাতীয় পদার্থ, সাথে সাথে কি জমতে পারে? ক্যালসিয়াম, প্রোটিন ইত্যাদি পদার্থ করোনারি ধমনির অন্তর্গাত্রে বা ভেতরের গায়ে জমা হয়ে কি গঠন করে? বিভিন্ন আকৃতির প্লাক গঠন করে। তার মানে ধমনির গায়ে এই যে চর্বি, ক্যালসিয়াম বা প্রোটিন জমা হচ্ছে, এই জমা হয়ে যে আস্তরণ গঠিত হলো, সেই আস্তরণটাকে আমি কি বলি? সেই আস্তরণটাকে আমি বলি প্লাক। এবার এই প্লাক ফর্মেশনকে কি বলা হয়? এই প্লাক ফর্মেশনটাকে বলা হয় করোনারি অ্যাথেরোমা। তার মানে এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া প্লাক আর করোনারি অ্যাথেরোমা কি এক জিনিস? খেয়াল করে দেখো, এই জমা পদার্থগুলোকে আমি বলছি প্লাক, কিন্তু যদি করোনারি ধমনির ভেতরে এরকম প্লাক জমে, সেটাকে আমি কি বলছি? সেই পর্যায় বা সেই অবস্থাটাকে আমি বলছি করোনারি অ্যাথেরোমা। আশা করি এটা বুঝতে পেরেছি। যদি তাই হয়, খেয়াল করে দেখো এই প্লাকের বহির্বিভাগটা ক্রমশ কি হয়? শক্ত হয়ে ওঠে। আস্তে আস্তে প্লাকগুলো শক্ত হয়, পুরু হয়। এমন অবস্থায় কি ঘটে? এমন অবস্থায় এই প্লাকগুলো যখন খুবই শক্ত হয়ে যায়, তখন সেই প্লাকগুলো ফেটে যায় বা বিদীর্ণ হয়ে যায়। যখন সেই প্লাকগুলো ফেটে যায়, তখন হয় কি? অনুচক্রিকা, রক্তের অনুচক্রিকা সেই প্লাকের চারদিকে এসে জমা হয়। এখন অনুচক্রিকা যখন প্লাকের চারদিকে এসে জমা হয়, তখন আমরা সেটাকে কি বলি? তখন আমরা সেটাকে বলি রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন। যদি মনে থাকে, গত 2 লেকচার আগে আমরা সেটা পড়েছিলাম। তার মানে যখন এই প্লাকগুলো ফেটে যাচ্ছে, তখন এর চারপাশে অনুচক্রিকা এসে জমা হচ্ছে এবং কি হচ্ছে? এর চারপাশে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। রক্ত যখন জমাট বেঁধে যাচ্ছে, তখন কি হচ্ছে? এই ধমনির এই অংশটুকু যেখানে প্লাক জমেছিল, যেখানে করোনারি অ্যাথেরোমা হয়েছিল, সেই অংশটুকু সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খেয়াল করো, ঠিক এই 2 লাইনে এই কথাটাই বলা হয়েছে। রক্ত জমাট বাঁধার কারণে কি হয়? করোনারি ধমনির লুমেন বা করোনারি ধমনির যে গহ্বর আছে, সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এবং বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়? বন্ধ হয়ে যাওয়ার ফলে হৃৎপেশিতে পুষ্টি এবং অক্সিজেন সমৃদ্ধ যে রক্ত আগে প্রবাহিত হতো, সেই রক্তের সরবরাহ কি হয়? বন্ধ হয়ে যায়। ফলে কি হয়? ফলে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সেই টিস্যু বা কোষগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত না পেয়ে কি করে? মারা যায়, অর্থাৎ হৃৎপেশি ধ্বংস হয় বা মরে যায়, এবং একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, যেটাকে আমরা কি বলি? হার্ট অ্যাটাক। এখন মেডিকেল টার্মিনোলজিতে হার্ট অ্যাটাক বলতে আসলে কোনো শব্দ নেই। মেডিকেলের পরিভাষায় আমরা সেটাকে বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই। এখন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানেটা কি? মায়ো মানে হচ্ছে মাসল, কার্ডিয়াল মানে আসলে কার্ডিয়াক। তার মানে মায়োকার্ডিয়াল হচ্ছে কার্ডিয়াক মাসল বা হৃৎপেশি। আর এই ইনফ্রাকশন মানে হচ্ছে পর্যাপ্ত রক্তের অভাবে কোনো টিস্যুর মৃত্যু। তার মানে ওভারঅল মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে কি? পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাবে হৃৎপেশির মৃত্যু। তার মানে এটাই আমরা মেডিকেলের পরিভাষায় কি বলি? হার্ট অ্যাটাকের অপর নাম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই। ঠিক আছে, দেখো ঠিক এখানে এটাই বলা হয়েছে। মায়োকার্ডিয়াল অর্থ কি? হৃৎপেশি, আর ইনফ্রাকশন অর্থ হচ্ছে অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে
টিস্যুর মৃত্যু। তার মানে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ, হার্ট অ্যাটাকের অপর নাম কি? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। জানতে হবে মায়োকার্ডিয়াল শব্দের অর্থ কি, জানতে হবে তোমাকে ইনফার্কশন শব্দের অর্থ কি। এবং প্রশ্ন আসতে পারে হৃৎপেশিতে পুষ্টি ও অক্সিজেন সমৃদ্ধ রক্তে সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এবার আমরা চলে আসব হার্ট অ্যাটাকের লক্ষণ। খেয়াল করে দেখো, হার্ট অ্যাটাকের লক্ষণ এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, যদিও বা সেটা খুব বেশি প্রচলিত প্রশ্ন না। সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ নয় কোনটি? বা সিকিউয়ের জন্য, সৃজনশীলের জন্য উদ্দীপকে দেওয়া থাকে, দেখবে যে কিছু লক্ষণ দিয়ে দিয়েছে, তোমাকে রোগটা নির্ণয় করতে হয়, নির্ণয় করে পরবর্তী অবস্থার করণীয় তোমাকে উত্তর করতে হয়। তার মানে আমাকে হার্ট অ্যাটাকের লক্ষণসমূহ জানতে হবে। তাহলে খেয়াল করি হার্ট অ্যাটাকের লক্ষণ কি কি আছে। দেখো, করোনারি ধমনীতে কোলেস্টেরল জাতীয় পদার্থ জমা হওয়া থেকে হার্ট অ্যাটাকের পরিসমাপ্তি হতে অনেক দিন অতিবাহিত হয়। সেই অনেক দিনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন লক্ষণ দেখতে পাওয়া যায়। খেয়াল করো তো, করোনারি ধমনীতে কোলেস্টেরল জাতীয় পদার্থ জমা হওয়া শুরু থেকে, মাত্র আমার ধমনীর গায়ে কোলেস্টেরল জাতীয় পদার্থ জমা হচ্ছে, তার মানে কি হচ্ছে? রক্তের সরবরাহ আস্তে 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 কম হচ্ছে, বুকে ব্যথা অনুভূত হচ্ছে, যেটাকে আমরা যেন কি বলতাম? যেটাকে আমরা বলতাম অ্যানজাইনা। এ কারণেই কিন্তু গত পেজে আমরা পড়ে এসেছিলাম অ্যানজাইনাকে কি বলা হয়? হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা হিসেবে মনে করা হয়। তাহলে দেখি আমরা এ সময় কি কি লক্ষণ প্রকাশ পাবে। লক্ষণ যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে বুকে অস্বস্তি, যেহেতু হচ্ছে পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড পাচ্ছে না বা হৃৎপেশি পাচ্ছে না, তার ফলে কি হবে? বুকের মাঝখানে অস্বস্তি হবে, বুকে অসহ্য চাপ অনুভূত হবে। তারপর খেয়াল করো, ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তি, যেহেতু সেই ব্যথাটা উপরের দিকে ছড়িয়ে পড়ে, হাতে ছড়িয়ে পড়ে, ঘাড়ে কাঁধে ছড়িয়ে পড়ে, তার মানে ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অঙ্গেও কি হবে? অস্বস্তি দেখা দিবে। ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, তখন কি হবে? বুকে অস্বস্তির সাথে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস ঘটবে। তারপর কি হবে? আমরা দেখলাম বমি বমি ভাব, এবং কি হবে? ঘুমের ব্যাঘাত ঘটবে। যেহেতু হচ্ছে আমার বুক ধরফর করছে, অস্বস্তি হচ্ছে, নিজেকে ক্লান্ত শক্তিহীন মনে হচ্ছে, যে কারণে কি ঘটবে? ঘুমে ব্যাঘাত ঘটবে। তার মানে আমি যদি খেয়াল করে থাকি, আমি দেখব যে হার্ট অ্যাটাকের অধিকাংশ লক্ষণের সাথে বুকে ব্যথা বা অ্যানজাইনার অধিকাংশ লক্ষণ কি হয়? মিলে যায়। কেন মিলে যায়? কেননা হচ্ছে যখন অ্যানজাইনা পরবর্তীতে ওয়েল ডেভেলপড হয়ে কি করে? হার্ট অ্যাটাকে রূপ নেয়। এই কারণে তাদের লক্ষণগুলো প্রায় একই। তো আশা করি এর ভেতরে পড়তে তোমাদের খুব বেশি কঠিন মনে হবে না। আমরা চলে আসব পরবর্তী পেজে। দেখো, এবার হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য কি করা যায়। ওই যে বললাম হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই, ঠিক একই কথা এখানেও আবার বলা হয়েছে। ঋতুকালীন টাটকা ফল ও সবজি খেতে হবে, চর্বি কোলেস্টেরল জাতীয় খাবার বাদ দিতে হবে। তারপর কি করতে হবে? বডি মাস ইন্ডেক্স বা বিএমআই মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এখন তোমাদের যদি কারো প্রশ্ন থাকে যে ভাইয়া বডি মাস ইন্ডেক্স কি, আমি আশা করি তোমাদের এই প্রশ্নটা থাকবে না, কেননা অধ্যায় 3 পরিপাক ও শোষণের মধ্যে তোমরা বডি মাস ইন্ডেক্স বা বিএমআই সম্পর্কে জেনে এসেছো। আর যদি হচ্ছে স্টিল কারো প্রশ্ন থাকে, আমি তোমাদের বলবো অধ্যায় 3-এর একদম শেষ অংশটুকু দেখলেই তোমরা এর উত্তরটা পেয়ে যাবে, কেননা বডি মাস ইন্ডেক্স আসলে এখানকার পড়া নয়। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে বিএমআই এর পুনরূপ। পুনরূপ কি? বডি মাস ইন্ডেক্স। দেখো, তারপর আমার হার্ট অ্যাটাক প্রতিরোধে আমি কি করতে পারি? সঠিক ওজন নিয়ন্ত্রণ করতে পারি, রক্তের কোলেস্টেরল লেভেলটাকে ঠিক রাখতে পারি, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে নিয়মিত ব্যায়াম করতে পারি। কতক্ষণ ব্যায়াম করতে পারি? প্রতিদিন অন্তত 30 মিনিট। ধূমপায়ী হলে অবশ্যই ধূমপান পরিত্যাগ করতে হবে, অ্যালকোহলকে নিষিদ্ধ করতে হবে নিজের জীবনযাপনে। তারপর ডায়াবেটিস, রক্তচাপ এসব নিয়ন্ত্রণ রাখতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ঔষধ চালিয়ে যেতে হবে, বছরে 1 থেকে 2 বার
চেকআপের ব্যবস্থা করতে হবে। তার মানে এখানে যে প্রতিরোধ ব্যবস্থাগুলো আছে অ্যানজাইনার ক্ষেত্রেও তাই ছিল, সমস্ত হৃদরোগের ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থাগুলো একই। এবার আমরা চলে আসব সর্বশেষ কন্ডিশন, সেটা হচ্ছে হার্ট ফেইলিওর। আমাকে জানতে হবে হার্ট ফেইলিওর মানে কি। এবার তোমরা যারা অলরেডি পড়ে এসেছো, একটা বিষয় অনেক বেশি হয় যে হার্ট অ্যাটাক আর হার্ট ফেইলিওরের মধ্যে আমরা তালগোল পাকিয়ে ফেলি। অনেক সময় মনে হয় যে দুটো আসলে একই জিনিস, কিন্তু হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর এক জিনিস নয়। আমরা দেখি তাহলে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি। দেখো কি কথা বলা হচ্ছে, হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না, তখন এই অবস্থাকে বলা হয় হার্ট ফেইলিওর। তার মানে হার্ট ফেইলিওর মানে কি? হার্ট ফেইলিওর মানে হচ্ছে হৃৎপিণ্ড যখন আমার দেহের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না, তখন সেটাকে বলা হয় হার্ট ফেইলিওর। আর হার্ট অ্যাটাক কি ছিল? হার্ট অ্যাটাক ছিল করোনারি ধমনির গায়ে প্লাগ জমার কারণে যখন রক্তের সরবরাহ কমে যেত, কমে গিয়ে যখন একদম বন্ধ হয়ে যেত, তখন তার পার্শ্ববর্তী টিস্যু বা কোষগুলো মারা যেত। এর ফলে যে কন্ডিশনটা আমরা পেতাম সেটাকে বলি আমরা হার্ট অ্যাটাক। আর অ্যানজাইনা কি ছিল? অ্যানজাইনা ছিল যে ধমনির ভেতরে প্লাক জমছে, এখনো পুরোটা বন্ধ হয়ে যায়নি, তখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহ যেহেতু কমে যাচ্ছিল, আমার হৃৎপেশি পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছিল না, সেখানে অবাধ শ্বসন হচ্ছিল, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছিল, এবং সেই ল্যাকটিক অ্যাসিড উৎপন্নের কারণে ব্যথা হচ্ছিল, যেটাকে আমরা বলছিলাম অ্যানজাইনা। আশা করি এই তিনটার মধ্যে তোমরা ভুল করবে না। এবার তাহলে আমরা এখন দেখি কোন কোন কন্ডিশনে হার্ট ফেইলিওর হতে পারে। কখনো কেন হার্ট ফেইলিওর হতে পারে? হৃৎপিণ্ড যদি রক্তে পরিপূর্ণ না হয়, অথবা হৃৎপ্রাচীরে যদি যথেষ্ট শক্তি না থাকে, তাহলে কি হতে পারে? তাহলে হার্ট ফেইলিওর হতে পারে। কেন? কারণ হৃৎপিণ্ড যখন রক্তে পরিপূর্ণ হতে পারবে না, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে কি হবে না, আগের মতো দেহের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে সে দেহকে রক্তের যোগান দিতে পারবে না, যাকে আমরা কি বলবো? হার্ট ফেইলিওর বলবো। বা কখনো ধরলাম যে হৃৎপিণ্ড রক্তে পরিপূর্ণ হয়েছে, কিন্তু হৃৎপ্রাচীরের যথেষ্ট শক্তি নেই। হৃৎপ্রাচীরে যেহেতু যথেষ্ট শক্তি নেই, তখন কি ঘটনা ঘটবে? আগে হৃৎপ্রাচীর যেই শক্তি দিয়ে সংকুচিত হতো বা কন্ট্রাক্ট করতো, সেই কন্ট্রাকশন হতে পারবে না। তার মানে যেহেতু সংকুচিত তেমন বেশি শক্তি দিয়ে হতে পারছে না, তাহলে সে কি করতে পারবে না? সে অত বেশি পরিমাণ রক্ত প্রতিবার পাম্প করে সারা দেহে পাঠাতে পারবে না। নামান্তরে কি ঘটবে? হার্ট ফেইলিওর ঘটবে। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এক লাইনের গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না, তখন সেই অবস্থাকে কি বলে? হার্ট ফেইলিওর বলে। ঠিক আছে, এবার আমরা খেয়াল করব হার্ট ফেইলিওরের কারণ। কি কি কারণে হার্ট ফেইলিওর হতে পারে? দেখো তো কি বলছে, করোনারি ধমনির অন্তঃস্থ গাত্রে কোলেস্টেরল জমে ধমনির গহ্বর সংকীর্ণ করে দিলে কি হয় না, হৃৎপ্রাচীর পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ থেকে বঞ্চিত হয়, কালান্তরে হার্ট ফেইলিওর ঘটে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে ধমনির গহ্বর সংকীর্ণ হয়ে যাওয়ায় হৃৎপ্রাচীর পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না, এর ফলে হার্ট ফেইলিওর কেন ঘটবে? এর উত্তরটা হবে যে যেহেতু করোনারি ধমনির ভেতরের গায়ে কোলেস্টেরল জমছে, যার ফলে গহ্বরটা কি হচ্ছে, আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে, হৃৎপ্রাচীর পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না, যার ফলে কি হচ্ছে, আস্তে আস্তে সেই হৃৎপ্রাচীরের পেশিগুলো দুর্বল হয়ে যাচ্ছে, বা অনেক সময় যদি পুরোটাই অবরুদ্ধ বা বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেই পেশিগুলো মারা যাচ্ছে। এখন এই পেশিগুলো দুর্বল হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আগে হৃৎপেশি যত জোরে সংকুচিত প্রসারিত হতো, তার কন্ট্রাকশন যত হতো, এখন সেটা হতে
পারছে না, তার মানে হৃৎপেশি দুর্বল হয়ে যাচ্ছে, সে পর্যাপ্ত পরিমাণ রক্ত পাম্প করতে পারছে না, যে কারণে দেহের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী রক্তের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা কি বলবো, এর ফলে হার্ট ফেলিওর হচ্ছে। খেয়াল করো, উচ্চ রক্তচাপ যদি বেশি সময় থাকে তখন কি হয়, আমি জানি যে উচ্চ রক্তচাপ কেন হয়, যদি হচ্ছে আমার রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি হয়। তাহলে যখন উচ্চ রক্তচাপ দীর্ঘদিন ধরে কারোর মধ্যে থাকবে তখন কি হবে, ধমনীর অন্তঃস্থ প্রাচীরে কোলেস্টেরল জমার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ফলে কি হবে, রক্ত চলাচল বাধাগ্রস্ত হবে এবং হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়বে। একইভাবে ডায়াবেটিস হলেও, যেই ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণ করতে না পারা যায় সেই ক্ষেত্রেও কি হবে, হৃৎপেশি এবং হৃৎপিণ্ডের যে বাহিকাগুলো আছে সেগুলো দুর্বল হয়ে পড়বে, যার ফলে কি হবে, হার্ট ফেলিওর ঘটবে। এছাড়া হৃৎপিণ্ডে জন্মগত বা সংক্রমণজনিত কারণেও কি হয়, হার্ট ফেলিওর ঘটতে পারে। তার মানে হার্ট ফেলিওরের তুমি কয়টা কারণ পেলে, তুমি হার্ট ফেলিওরের যে কারণগুলো পেলে সেটা হচ্ছে ধমনীর গায়ে যদি কোলেস্টেরল জমে সেক্ষেত্রে হচ্ছে পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহ হতে পারবে না, হৃৎপিণ্ডের পেশিগুলো দুর্বল হয়ে পড়বে, ফলে হার্ট ফেলিওর ঘটবে। উচ্চ রক্তচাপ যদি অনেক দিন স্থায়ী থাকে তার ফলে কোলেস্টেরল জমবে ধমনীর ভেতরে, যার ফলে কি ঘটবে, রক্ত চলাচল বাধাগ্রস্ত হবে এবং হৃৎপিণ্ড দুর্বল হয়ে যাবে, নামান্তরে হার্ট ফেলিওর ঘটবে। ডায়াবেটিস হলে যদি পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন বা সঠিকভাবে ব্যবহার করা না যায় সেই ক্ষেত্রেও কী হবে, হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়বে, ফলে হার্ট ফেলিওর ঘটবে এবং কি হবে, জন্মগত বা সংক্রমণজনিত কারণেও কি হয়, হার্ট ফেলিওর ঘটতে পারে। এবার আমরা চলে আসবো হার্ট ফেলিওরের লক্ষণ। ওই যে বললাম যে এগুলো হচ্ছে অপ্রচলিত এমসিকিউ বা অপ্রচলিত সিকিউ বলতে পারো। সেটা কি, যে হার্ট ফেলিওরের লক্ষণ 9 কোনটি, আর সিকিউ থেকে প্রশ্ন আসে, এগুলো দিয়ে উদ্দীপক দিয়ে দিবে, তোমাকে রোগ শনাক্ত করতে হবে। এবার খেয়াল করো হার্ট ফেলিওরের লক্ষণগুলো কী কী আছে, সক্রিয় নিষ্ক্রিয় এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্টে ভোগা এবং ঘুমের সময় মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়। তারপর কি বললো, সাদা বা গোলাপি রঙের রক্ত মাখানো মিউকাস সহ স্থায়ী কাশি বা ফোঁস করে শ্বাস প্রশ্বাস। তারপর কি বলছে, শরীরের বিভিন্ন জায়গায় টিস্যুতে তরল জমে ফুলে ওঠে। এবার এই 3টা লক্ষণকে আমরা একসাথে ব্যাখ্যা করব। খেয়াল করো, প্রথমে বলা হচ্ছে সক্রিয় নিষ্ক্রিয় এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্টে ভোগা এবং ঘুমের সময় মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া। আমার প্রশ্ন হচ্ছে এই রকমটা আসলে হয় কেন? ধরলাম এটা হচ্ছে হার্ট, এই যদি হার্ট হয়, এই হচ্ছে আমার হার্টের লেফট ভেন্ট্রিকল, আমি মনে করছি এটা আমার হার্টের লেফট ভেন্ট্রিকল। এখন যদি হচ্ছে আমার ভেন্ট্রিকলের যে মাসলগুলো আছে সেই মাসলগুলো দুর্বল হয়ে পড়ে, তার ফলে কী হবে, লেফট ভেন্ট্রিকল আগে যেই শক্তি দিয়ে সংকুচিত হতো, সারা দেহে রক্ত প্রবাহিত করতো, এখন সে সেই শক্তিতে আর কন্ট্রাকশন করতে পারবে না, যার ফলে কী হবে না, লেফট ভেন্ট্রিকল থেকে আগে অ্যাওর্টার মাধ্যমে যে পরিমাণ রক্ত বেরিয়ে সারা দেহে চলে যেত, এখন হচ্ছে সে পরিমাণ রক্ত বের হতে পারবে না। তার মানে কি হবে, এই লেফট ভেন্ট্রিকলে রক্তের পরিমাণ আগের চেয়ে বেড়ে যাবে, রক্তের অ্যাকুমুলেশন ঘটবে। এর ফলে কি হবে, যখন এখানে রক্তের পরিমাণ অনেক বেড়ে যাবে, এটা কি ছিল, এটা ছিল লেফট অ্যাট্রিয়াম তখন, আর এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে আমার বাইকাসপিড ভালভ। তখন কি হবে, রক্তের ব্যাকফ্লো হবে। রক্তের ব্যাকফ্লো হবে মানে কি, লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত তখন লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে। স্বাভাবিক অবস্থায় কিন্তু এটা হয় না, কেননা হচ্ছে স্বাভাবিক অবস্থায় কপাটিকাগুলো কি একমুখী, সেই কপাটিকাগুলো রক্তকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসতে দেয় ঠিকই, কিন্তু ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে নিয়ে যেতে দেয় না। কিন্তু এইরকম একটা অ্যাবনর্মাল কন্ডিশনে কী হবে, ভেন্ট্রিকল থেকে রক্ত লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে। তো এইভাবে লেফট অ্যাট্রিয়ামেও যখন হচ্ছে পরিমাণটা রক্তের বেড়ে যাবে, তখন কি ঘটবে, আস্তে আস্তে ব্যাকফ্লো চলতেই থাকবে, একটা ধারাবাহিক অবস্থা। তার মানে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড এসেছিল কই থেকে, লেফট অ্যাট্রিয়ামে ব্লাড এসেছিল পালমোনারি ভেইন দিয়ে, ফুসফুসীয় শিরা দিয়ে। তার মানে হচ্ছে ফুসফুসীয় শিরা দিয়ে সেই রক্ত ব্যাকফ্লো করে আবার কি করবে, সেই রক্ত ব্যাকফ্লো করে আবার কোথায় চলে যাবে, সেটা
লাংসে চলে যাবে। তার মানে সেই রক্ত যখন লাংসে চলে যাবে তখন কি ঘটবে, সেই রক্ত থেকে কিছুটা লিকেজ ঘটবে। লিকেজ ঘটে কি হবে, লাংসের মধ্যে ফ্লুইড জমবে। লাংসের মধ্যে যখন ফ্লুইড জমবে তখন কি হবে, লাংসের কাজ কি, লাংস হচ্ছে আমার গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে, তাই তো? সে হচ্ছে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে। কিন্তু সেই লাংসের মধ্যে বা সেই ফুসফুসের মধ্যে যখন ফ্লুইড বা তরল জমে গেল, লাংসের স্বাভাবিক যে কাজ, সেই স্বাভাবিক কাজে সে বাধা পাবে। যার ফলে কি হবে, যার ফলে আমার শ্বাসকষ্ট হবে, আমি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন শরীরের জন্য পাবো না। ঠিক আছে, এবার ধরো আমার লেফট ভেন্ট্রিকলে হার্ট ফেলিউর না হয়ে আমার হার্ট ফেলিউর ঘটলো কোথায়, আমার হার্ট ফেলিউর ঘটলো রাইট ভেন্ট্রিকলে। তার মানে একই কথা, রাইট ভেন্ট্রিকল থেকে আগে কি ছিল, পালমোনারি ধমনির মাধ্যমে ব্লাড পাম্প করে লাংসে যেত। এখন যেহেতু হচ্ছে রাইট ভেন্ট্রিকলের মাসলগুলো দুর্বল হয়ে গেছে, সে সেইভাবে আর কন্ট্রাকশন করতে পারছে না। তার মানে আমার রাইট ভেন্ট্রিকলে আস্তে 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 রক্তের পরিমাণ কী হবে, বেড়ে যাবে। যখন রক্ত বেড়ে যাবে একইভাবে এখানেও কি ঘটবে, এখানেও হচ্ছে রক্তের ব্যাক ফ্লো হবে। তার মানে রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় চলে আসবে, রাইট অ্যাট্রিয়ামে চলে আসবে। এবার রক্ত যখন রাইট অ্যাট্রিয়ামে চলে আসবে, ওই যে বললাম সেই ব্যাক ফ্লো কন্টিনিউয়াসলি হতেই থাকবে। তার মানে এখানে রাইট অ্যাট্রিয়াম এমনিতে রক্ত আসতো কি দিয়ে, রক্ত আসতো সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে। তার মানে এই যে ইনফিরিয়র ভেনা কাভা, ব্যাক ফ্লোয়ের কারণে রক্তটা আবার কি হবে, যেই অঙ্গগুলো থেকে রক্ত আসছিল সেদিকটায় চলে যাবে। চলে গিয়ে কি হবে, আমার দেহের একদম নিচের দিকে কি আছে, আমার পা। তো কি হবে, এই পায়ের মধ্যে ব্লাড অ্যাকুমুলেশন বাড়বে, রক্তের পরিমাণটা বেড়ে যাবে, যার ফলে সেখান থেকে ফ্লুইড লিক হবে। এবং ফ্লুইড লিক হয়ে কি করবে, আমার পায়ের আশেপাশে চারপাশে কি হবে, তরল জমা হবে, যেটাকে আমরা বলি পা ফুলে যায়, পায়ে পানি চলে আসে। এই সমস্ত ঘটনা আমরা বলি। যার ফলে কী হবে, যখন পা ফুলে যাবে বা পায়ে পানি চলে আসবে, তখন আমার যে জুতা, সেই জুতা পরতে কষ্ট হবে, পা অনেক বেশি আটসাট মনে হবে। তো এগুলো হচ্ছে জাস্ট তোমাদের বোঝানোর জন্য, কোনো এমসিকিউ বা সিকিউতে এগুলো ব্যাখ্যা করতে হয় না। জাস্ট তুমি জেনে রাখলে যে কী কারণে আমার শ্বাসকষ্ট হয় বা কী কারণে আমার পায়ে পানি আসে বা পা ফুলে যায়। যদি তাই হয়, আমরা এবার পড়ায় চলে আসি। খেয়াল করো, বলা হচ্ছিল সক্রিয়, নিষ্ক্রিয়, এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্টে ভোগা, এবং ঘুমের সময় মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া। কেন শ্বাসকষ্ট হয় তুমি কারণটা জানো। এবার আমার প্রশ্ন হচ্ছে, মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায় কেন? একই কথা, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ধরো এটা যদিও হচ্ছে আমার ফুসফুস হয়, আমার ফুসফুসকে আমি একটা বোতল দিয়ে চিন্তা করি। ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ফুসফুস। এবার একটা বিষয় খেয়াল করো, ধরো এটা আমার ফুসফুস, আমার ফুসফুসের মধ্যে পানি জমেছে। তার মানে যখন আমি শুয়ে আছি, বোতলটা শোয়ানো অবস্থায় আছে, তখন কি হবে, এর বেশিরভাগ সারফেস জুড়ে কি থাকবে, সেই তরলটা থাকবে। এবার যদি আমার মাথার নিচে আমি একটা বালিশ দেই, ধরো আমার মাথার নিচে আমি কি করলাম, একটা বালিশ দিলাম, তারপর কি করলাম, আমি শুলাম। তার ফলে কি ঘটবে, যখন মাথার নিচে আমি বালিশ দিব, তখন আমার বডির পজিশনটা কেমন হয়ে যাবে, তখন আমার বডির পজিশনটা কিছুটা এমন হয়ে যাবে। তাই না, যেহেতু হচ্ছে এইখানটাতে কি দেওয়া, এখানটাতে বালিশ দেওয়া। তার মানে একইভাবে আমি যদি মাথার নিচে দুইটা বালিশ দিই, তাহলে কি ঘটনা ঘটবে, আমার এই পজিশনটা কি হবে, আর একটু উঁচু হবে। এই উঁচু হওয়ার ফলে কি ঘটনা ঘটবে, আগে একটা বড় সারফেস জুড়ে তরলটা ছিল, এখন সেই তরলটা এসে জমা হবে কোথায়, এখানটায়। তার মানে হচ্ছে সারফেস এরিয়া কমে যাবে, সে কারণে শ্বাসকষ্টও কি হবে, কম হবে। আশা করি সেটা বুঝতে পেরেছি। তার মানে মাথার নিচে দুটো বালিশ দিলে শ্বাসকষ্ট কেন কম হয়, কেন হচ্ছে মাথার নিচে যদি বালিশ না দেই বা একদম যদি সমতল হয়ে শুই, আমার ফুসফুসের অধিকাংশ এরিয়া বা একটা বড় সারফেস জুড়ে কি করবে, সেই তরলটা অবস্থান করবে। কিন্তু আমার মাথার নিচে যদি আমি বালিশ দিয়ে ঘুমাই, সেক্ষেত্রে হবে কি, আমার ফুসফুসের পজিশনটা তখন একটু ঢালু হয়ে যাওয়াতে ফ্লুইডটা একদিকে এসে জমা হবে, আগের বড় সারফেসের তুলনায় একটা কম সারফেস জুড়ে সেটা অবস্থান করবে, যে কারণে কি হবে, আমার শ্বাসকষ্ট কম হবে।
আমি তোমাদের আবার বলে নিচ্ছি, এই অংশটুকু না কোনো সিকিউতে আসবে না কোনো এমসিকিউতে আসবে, কিন্তু তোমাদের মনে রাখা সহজ করার জন্য আমি তোমাদের এই বিষয়টা বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি তাই হয়, দেখেছো ঘুমের সময় মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়। এবার দেখো 2 নম্বর কি বলা হয়েছিল, সাদা বা গোলাপি রঙের রক্ত মাখানো মিউকাস সহ স্থায়ী কাশি ও ফুসফুস করে শ্বাস প্রশ্বাস। একই কথা, যখন আমার ফুসফুসের মধ্যে তরল জমেছে তখন আমার কি হবে, কাশি হবে। আমি চাইবো সেই তরলটা বের করে দিতে, তার মানে আমার মিউকাস সহ স্থায়ী কাশি হবে এবং ফুসফুস করে শ্বাস প্রশ্বাস নিব, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে এবং শরীরের বিভিন্ন জায়গায় টিস্যুতে তরল জমে ফুলে ওঠে। আমি তোমাকে কারণটা বলেছি তরল কেন জমে, যেহেতু রক্তের ব্যাকফ্লো হয়, তার মানে রক্ত হচ্ছে প্রান্তীয় অঙ্গগুলোতে চলে যায়, সেখানে গিয়ে রক্ত থেকে কিছুটা ফ্লুইড লিক করে চারপাশে ফ্লুইড জমে ফেলে এবং চারপাশে ফ্লুইড জমার কারণে কি হয়, সেই জায়গাগুলো তরল জমে ফুলে ওঠে। ঠিক একই কারণে পা, গোড়ালি, পায়ের পাতা অর্থাৎ আমার প্রান্তীয় নিচের জঙ্গগুলো ছিল, আমার উদর, আমার যকৃত, এসব কি হয়, স্ফীত হয়ে যায়, সেখানে তরল জমে সেটা স্ফীত হয়ে যায়, মোটা হয়ে যায়, পুরু হয়ে যায় এবং জুতা পরতে গেলে কি হয়, আটসাট মনে হয়। এবং যেহেতু হচ্ছে আমার অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে, অক্সিজেনের অভাব হচ্ছে, সে কারণে কি হয়, প্রতিদিন সমস্ত কাজে সবসময় আমার কি ক্লান্তি ভাব কাজ করে, পাকস্থলী সবসময় ভরা মনে হয়, বমি বমি ভাব থাকে, হৃদস্পন্দন অনেক দ্রুত হয় এবং কাজকর্মে কি হয়, অসামঞ্জস্যতা ও স্মৃতিহীনতা প্রকাশ পায়। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে হার্ট ফেইলিওরের লক্ষণ। এখন একটা সর্বশেষ কথা, সেটা হচ্ছে হৃদস্পন্দন কেন এত দ্রুত হয়। কেননা যেহেতু হচ্ছে হৃৎপিণ্ড আমার সারা দেহে পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত দিতে পারছে না, এ কারণে সে কী করে, বারবার অতি দ্রুত পাম্প করার চেষ্টা করে, যেন সে শরীরের যে চাহিদা সে অনুযায়ী রক্তের যোগান দিতে পারে। এ কারণে হৃদস্পন্দন কি হয়, বেড়ে যায়। তো আশা করি হার্ট ফেইলিওরের লক্ষণগুলো মনে রাখতে এখান থেকে যদি এমসিকিউ আসে বা সিকিউ, তোমাদের কষ্ট হবে না। এবার চলে আসবো আমরা হার্ট ফেইলিওরের প্রতিকার। ওই যে বললাম, এখন আমাদের সেই সহজ পড়া, কমন পড়া, সেটা হচ্ছে যে কোনো হৃদরোগের প্রতিকারের ক্ষেত্রে আমি কি করব, জীবনযাপন পদ্ধতির পরিবর্তন, তার মানে স্বাস্থ্যসম্মত আহার গ্রহণ করব, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা মেনে সুষম পানাহার করব। তারপর কি করব, ঔষধ গ্রহণ করব, চিকিৎসক আমাকে যে ধরনের ঔষধ দিবেন সেটা ঠিকভাবে গ্রহণ করব। তারপর কি, তারপর হচ্ছে অন্যান্য চিকিৎসা চালিয়ে যাওয়া। তার মানে হচ্ছে হার্ট ফেলিওর যেন খারাপ দিকে মোড় না নেয়, সেজন্য শরীরে যত সমস্ত অ্যাবনর্মালিটিস আছে, যত সমস্ত ডিসকমফোর্ট আছে, সেগুলোর দিকে আমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এই তো নিয়মিত চেক আপ করাতে হবে এবং যখন মনে হবে যে কোনো কিছু অস্বাভাবিক লাগছে, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তাহলে আমরা হৃদরোগের এখানে 3টা বিষয় আলোচনা করা হয়েছিল অ্যানজাইনা, আলোচনা করা হয়েছিল হার্ট অ্যাটাক এবং হচ্ছে হার্ট ফেলিওর। আশা করি 3টা জিনিস বুঝতে পারলাম, এখান থেকে কি এমসিকিউ পড়তে হবে সেটা বুঝতে পারলাম। এবার যদি তাই হয়, চলে আসবো হৃদরোগের চিকিৎসার ধারণা। এখানটায় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ বলা আছে। খেয়াল করো, একজন লোকের হৃদরোগ হয়েছে কিনা এটা বোঝার জন্য চিকিৎসক কিছু পরীক্ষা করতে দেন, সেই পরীক্ষাগুলো সম্পর্কে আমরা এখন জানবো। খেয়াল করো কি কি জিনিসের মাধ্যমে চিকিৎসক নিশ্চিত হন যে হৃদরোগ হয়েছে কিনা। হার্টবিটের হার বৃদ্ধি, হৃৎপিণ্ডের অস্বাভাবিক শব্দ, পা ফুলে যাওয়া, ঘাড়ের শিরা ফুলে যাওয়া, যকৃত বড় হয়ে যাওয়া, এই কয়েকটা জিনিস দেখে চিকিৎসক হৃদরোগ নির্ণয় করতে পারেন। তারপর কিছু টেস্টের কথা বলা হয়েছে, যে টেস্ট থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এইচএসসিতে প্রচুর প্রশ্ন আসে এবং অনেকবার প্রশ্ন এসেছে। আমি তাহলে সেটা বলছি। সবার প্রথম প্রশ্ন আসবে, খেয়াল করো, বুকের এক্স রে করানোর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়। ঠিক আছে, সপ্তমিথায় প্রশ্ন আসবে যে হৃৎপিণ্ডের অবস্থা জানানোর জন্য কোনটি করা হয়। অপশন হিসেবে ধরো দিবে বুকের এক্স রে, এবং এখান থেকে বাকি অপশনগুলো হয়তো বা করবে না, বাকি অপশনগুলো এমন জায়গা থেকে করবে যেটা থেকে রিলেট করা যায় না।
এবার তারপরে কি, ইসিজির মাধ্যমে কি হয়, হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ে ইসিজি সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আসবে, হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে? অপশন দিবে এক্স রে, ইসিজি, ইটিটি, বিএনপি। ঠিক আছে, তার মানে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? ইসিজি। ইসিজি পূর্ণরূপ ইলেকট্রোকার্ডিওগ্রাম জানতে হবে। এবার ইটিটির পূর্ণরূপ তোমাকে জানতে হবে ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ। ইটিটির পূর্ণরূপ হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ইটিটির কাজ কি? এর সাহায্যে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায়। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন, হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা জানতে কোন পরীক্ষা করা হয়? উত্তর কি হবে? উত্তর হবে ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তারপর হচ্ছে রক্তের বিএনপি পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন, হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত, ঠিক আছে, নিশ্চিত শব্দটা গোল করলাম, হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় কোন পরীক্ষার মাধ্যমে? রক্তের বিএনপি পরীক্ষা মাধ্যমে। বিএনপির পূর্ণরূপ তোমাকে জানতে হবে। তারপর দেখো করোনারি এনজিওগ্রাম, এর সাহায্যে কি করা হয়? হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা তা দেখা হয়। তার মানে এখান থেকে ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন, হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা তা দেখার জন্য বা তা নিশ্চিত হওয়ার জন্য কোন পরীক্ষা করা হয়? করোনারি এনজিওগ্রাম। ঠিক আছে, তারপর দেখো এমসিকিউ, হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় এমআরআই পরীক্ষার মাধ্যমে। প্রশ্ন আসবে, হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? এমআরআই পরীক্ষার মাধ্যমে। এমআরআই এর পূর্ণরূপ তোমাকে জানতে হবে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ঠিক আছে, তাহলে এখানে আমরা বেশ অনেকগুলো এমসিকিউ পেলাম এবং সবগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, কেননা এখান থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন আসলে ভুল করা যাবে না। এবার আমরা যেহেতু হচ্ছে হৃদরোগগুলো সম্পর্কে জানতে পারলাম, হৃদরোগের শনাক্ত করার জন্য যে পরীক্ষাগুলো করা হয় সেটা সম্পর্কে জানতে পারলাম, এবং এখন আমরা জানবো যে হৃদরোগের বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা, যে কারো হৃদরোগ হলে কি কি চিকিৎসা ব্যবস্থার অবলম্বন নিতে হয়। তাহলে খেয়াল করো, আমাদের বইয়ে বেশ কয়েকটা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত পড়ব। আমাদের বইয়ে হৃদরোগের চিকিৎসা পদ্ধতি হিসাবে সর্বমোট 4টা পদ্ধতি আলোচনা করা হয়েছে। সেই 4টা পদ্ধতি কি? সেটা হচ্ছে পেসমেকার স্থাপন, সেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, সেটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি এবং হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। তার মানে পেসমেকার, ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্টি, এই 4টা হচ্ছে এইচএসসির বইয়ে আলোচিত তোমার হৃদরোগের চিকিৎসা ব্যবস্থা। তো আমরা ধারাবাহিকভাবে এই সবগুলো পড়ব। সবার প্রথম আমরা চলে আসি তাহলে পেসমেকার। পেসমেকার সম্পর্কে আমরা জানবো, দেখি বইয়ে কি বলা আছে। খেয়াল করো, যদি আগের লেকচারগুলো তোমরা পড়ে আসো, তোমরা কিন্তু জানো পেসমেকার জন্য কাকে বলা হতো? সাইনোয়াট্রিয়াল নোড বা এসএ নোডকে বলা হতো পেসমেকার। এই এসএ নোড বা সাইনোয়াট্রিয়াল নোড কোথায় ছিল? মনে করে দেখো, সেটা ছিল আসলে কোথায়? সেটা ছিল ডান অ্যাট্রিয়ামে, তাই তো? দেখো তাহলে এখানেও তাই বলা হলো, হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম প্রাচীরের উপর অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে গঠিত এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটি ছোট্ট অংশ, যা কি করে? ওই যে ইলেকট্রিক ইম্পালস অর্থাৎ বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে কি করে? হৃদস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে, তাকে কি বলা হয়? পেসমেকার বলা হয়। এইচএসসির জন্য পেসমেকারের সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনের জন্য সংজ্ঞার প্রয়োজন নেই, আমাদের শুধুমাত্র জানতে হবে যে পেসমেকারটা আসলে কোথায় অবস্থিত এবং কাকে যেন পেসমেকার বলা হয়? মানুষের হৃৎপিণ্ডের সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড হচ্ছে পেসমেকার। এমসিকিউ। এবার আমাদের ধরো সাইনোঅ্যাট্রিয়াল নোড কোনো কারণে নষ্ট হয়ে গেল, অকেচো হয়ে গেল বা এর মধ্যে কোনো সমস্যা দেখা দিল, তখন কি হবে? তখন হচ্ছে আমার সেই স্পন্দন, সেই ইলেকট্রিক ইম্পালস বজায় রাখার জন্য কি করা হবে? একটা কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র,
দেহের মধ্যে স্থাপন করা হবে, সেটাকেও কি বলা হয়? সেটাকে বলা হয় পেসমেকার। তার মানে আসলে পেসমেকার আমরা কয় রকমের পাই? পেসমেকার হচ্ছে আমরা দুই রকমের পাই। একটা হচ্ছে হৃৎপিণ্ডের অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে, অর্থাৎ সাইনোয়াট্রিয়াল নোড বা এসএ নোড, যেটাকে আমরা কি বলি? প্রাকৃতিক পেসমেকার, যেটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামে থাকে। আর যদি কোনো কারণে সেই প্রাকৃতিক পেসমেকার অর্থাৎ সাইনোয়াট্রিয়াল নোডে কোনো সমস্যা হয়, তখন সেই স্পন্দন সৃষ্টির জন্য বা ইলেকট্রিক ইম্পালস বজায় রাখার জন্য একটা কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়, শরীরে স্থাপন করা হয়। সেই পেসমেকারটাকে আমি কি বলি? সেটাকে আমি বলি হচ্ছে যান্ত্রিক পেসমেকার। ঠিক আছে, সেই যান্ত্রিক পেসমেকার কি করে? সেই যান্ত্রিক পেসমেকার প্রাকৃতিক যে পেসমেকার আছে অর্থাৎ সাইনোয়াট্রিয়াল নোড বা এসএ নোড, সেটাকে পর্যবেক্ষণ করে। যখন তার সাহায্যের প্রয়োজন তখন সেই যান্ত্রিক পেসমেকারটা কি করে? তাকে সাহায্য করে। ঠিক আছে, যদি তাই হয় এবার আমরা চলে আসবো যান্ত্রিক পেসমেকারের কার্যক্রম। এবার যান্ত্রিক পেসমেকারের কার্যক্রম বলার আগে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা এমসিকিউ, যেটা হচ্ছে বইয়ে নেই কিন্তু তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোডকে কি বলা হয়? সংরক্ষিত পেসমেকার। ঠিক আছে, যদি তাই হয় আমরা চলে আসবো যান্ত্রিক পেসমেকারের কার্যক্রম। দেখো তো, যান্ত্রিক পেসমেকার কাকে বলে? অসুস্থ ও দুর্বল হৃৎপিণ্ডে বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করে স্বাভাবিক স্পন্দন হার ফিরিয়ে আনা এবং নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বুকে বা উদরে চামড়ার নিচে স্থাপিত ছোট্ট একটা বিশেষ যন্ত্রকে কি বলা হয়? পেসমেকার। এটা আসলে যান্ত্রিক পেসমেকারকে রেফার করছে। ঠিক আছে, এবার দেখো হৃৎপিণ্ডের সুস্থতা কিভাবে পরিমাপ করা হয়। দেখো, হৃৎপিণ্ডের সুস্থতা পরিমাপের প্রাথমিক ধাপ হচ্ছে হৃৎস্পন্দনের পরীক্ষা নিরীক্ষা। তার মানে হৃৎস্পন্দন যদি অনিয়মিত হয়, সেটা দিয়ে তুমি বুঝবা যে হৃৎপিণ্ডে অবশ্যই কোনো সমস্যা দেখা দিয়েছে। ঠিক আছে, দেখো তো, হৃৎস্পন্দন যদি স্বাভাবিকের চেয়ে ধীরে হয় বা দ্রুত হয় অর্থাৎ অনিয়ত হয়, ইরেগুলার হৃৎস্পন্দন বা অস্বাভাবিক হৃৎস্পন্দন যদি হয়, সেটাকে কি বলে? সেটাকে বলে অ্যারিথমিয়া। এমসিকিউয়ের জন্য, ক নাম্বারের জন্য, এইচএসসি যারা আছো সবটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে ধীর লয় বা দ্রুত গতি সম্পন্ন কিংবা অনিয়ত হলে অর্থাৎ অস্বাভাবিক হৃৎস্পন্দনকে কি বলা হয়? অ্যারিথমিয়া। ঠিক আছে, দেখো যখন অ্যারিথমিয়া হয় তখন কি মানুষ ক্লান্ত হয়ে যায়, কারণ দেহ পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয়, মানুষ ফ্যাকাশে হয়ে যায়। অ্যারিথমিয়া যদি প্রকট হয় মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে অথবা মানুষের মৃত্যুও হতে পারে। তাহলে এই যে অ্যারিথমিয়া ঘটছে অর্থাৎ অস্বাভাবিক হৃৎস্পন্দন হচ্ছে, এই অস্বাভাবিক হৃৎস্পন্দনটা কেন হচ্ছে? এটা হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোডের অকার্যকরিতার কারণে। সাইনোয়াট্রিয়াল নোড যদি ঠিকভাবে কার্যকর না হয় তাহলে হচ্ছে আমার এই অস্বাভাবিক হৃৎস্পন্দনটা হবে। যখন সাইনোয়াট্রিয়াল নোড ঠিকভাবে স্পন্দন সৃষ্টি করতে পারছে না অর্থাৎ অ্যারিথমিয়া হচ্ছে, তখন যদি এই যান্ত্রিক বা কৃত্রিম পেসমেকার ব্যবহার করা হয় তখন কি অ্যারিথমিয়া থেকে রক্ষা পাওয়া যায়, মানুষ বাঁচতে পারে বা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। দেখো তো, কারা দেহে স্থাপনযোগ্য পেসমেকার আবিষ্কার করে? মেডিকেল ভর্তি পরীক্ষা যে কোনো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দুজন আমেরিকান বিজ্ঞানী উইলিয়াম চার্ডেক এবং হচ্ছে উইলসন গ্রেটব্যাক, তারা হচ্ছে কত সালে? 1969 সালে কি করেন? তারা হচ্ছে দেহে স্থাপনযোগ্য পেসমেকার আবিষ্কার করে। যদি তাই হয় আমরা চলে যাব পরবর্তী পেজে। খেয়াল করো যান্ত্রিক পেসমেকারের গঠন। তাহলে আমরা একটা যান্ত্রিক পেসমেকারের গঠন আলোচনা করব এবং এখান থেকে কি এমসিকিউ প্রয়োজন হবে। দেখো তো, একটা যান্ত্রিক পেসমেকারে কি কি জিনিস থাকে? একটা লিথিয়াম ব্যাটারি থাকে, একটা কম্পিউটারাইজড জেনারেটর থাকে এবং শীর্ষে সেন্সরযুক্ত কতগুলো তার নিয়ে একটা পেসমেকার গঠিত হয়। ঠিক আছে, তার মানে একটা পেসমেকারে কি কি পাচ্ছ? একটা পেসমেকারে পাচ্ছি লিথিয়াম ব্যাটারি। তার মানে পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহৃত হয়? বায়োলজির ভাষায় লিথিয়াম ব্যাটারি। যদি হচ্ছে কেমিস্ট্রি থেকে আলোচনা করো, তড়িৎ রসায়ন থেকে, তাহলে সেটা হচ্ছে লিথিয়াম এসভিও বা লিথিয়াম সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ব্যাটারি। তার মানে মূলত লিথিয়াম ব্যাটারি অথবা লিথিয়াম এসভিও ব্যাটারি পেসমেকারে ব্যবহৃত হয়। এবার একটা লিথিয়াম ব্যাটারি থাকে, একটা কম্পিউটারাইজড জেনারেটর থাকে এবং শীর্ষে সেন্সরযুক্ত কতগুলো তার থাকে। এবার
পেসমেকারে যে সেন্সরগুলো থাকে সেই সেন্সরগুলোকে কি বলা হয়? ইলেকট্রোড বলা হয়। এবং পেসমেকারে যে তার থাকে, পেসমেকারের সেই তারগুলোকে কি বলা হয়? পেসমেকারের তারগুলোকে বলা হয় লিড। তাহলে এই জিনিসটা আমি উপরে লিখে রেখেছি। পেসমেকারের সেন্সরকে বলে কি? ইলেকট্রোড। পেসমেকারের তারকে কি বলে? লিড। দেখো ঠিক এই লাইনটাই এখানে বলা আছে, ঠিক আছে। এবার এই যে লিথিয়াম ব্যাটারি, এই লিথিয়াম ব্যাটারি কি করে? জেনারেটরকে শক্তি সরবরাহ করে, ঠিক আছে। এবং এই যে ব্যাটারি, জেনারেটর, এই সমস্ত যন্ত্রাংশ কি করে? একটা পাতলা ধাতব বাক্সের মধ্যে আবৃত থাকে। এই যে দেখো, একটা পাতলা ধাতব বাক্সের মধ্যে কি সেটা আবৃত, ঠিক আছে। এইবার সেই তারগুলো কি করা হয়? তারগুলো হৃৎপিণ্ডে যে 4টা প্রকোষ্ঠ আছে এর মধ্যে বিভিন্ন প্রকোষ্ঠে তারগুলো কি করা হয়? যুক্ত করা হয়। এই তারগুলো যুক্ত করা হলে কি তারের মাধ্যমে জেনারেটরের সাথে হৃৎপিণ্ড যুক্ত হয়, ঠিক আছে। এবং পরবর্তীতে সেই সেন্সর কি করে? সেন্সর হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা খেয়াল করে সেই সিগন্যালটা কিসে পাঠায়? সেই সিগন্যালটা হচ্ছে তারের মাধ্যমে জেনারেটরে পাঠায়। জেনারেটর পরবর্তীতে হৃদস্পন্দন স্বাভাবিক করার জন্য যে যে প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন সেটা সে করে। এবার দেখো একটা জিনিস, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পেসমেকারে কয়টা তার থাকে? পেসমেকারে অপরিবাহী আবরণযুক্ত ইনসুলেটেড কয়টা তার থাকে? 1 থেকে 3টা তার থাকে। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ একটু আগে পড়ে আসলাম। পেসমেকারে তারকে কি বলে? পেসমেকারে তারকে বলা হয় লিড। এবং পেসমেকারে কয়টা তার থাকে? 1 থেকে 3টা। এইবার এই তারগুলো কোন প্রকোষ্ঠে প্রবেশ করবে তার উপর বেসিস করে পেসমেকার কয় রকম? তার উপর বেসিস করে পেসমেকার 3 রকম। পেসমেকার কয় রকম? পেসমেকার হচ্ছে 3 রকম। একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার, একটা হচ্ছে দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার, একটা হচ্ছে ত্রিপ্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার। তাহলে দেখি এক প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার কি? এক প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার হচ্ছে ওই পেসমেকার যে পেসমেকারে কি থাকে? মাত্র একটি তার বা লিড থাকে। তাহলে তারের সংখ্যা কয়টা? একটা। এবার যেহেতু সেই একটা তার কোথায় প্রবেশ করানো হয়? সেই তারটা প্রবেশ করানো হয় হচ্ছে শুধুমাত্র ডান অ্যাট্রিয়ামে অথবা ডান ভেন্ট্রিকলে। তার মানে এক প্রকোষ্ঠ পেসমেকারের যে একটি তার থাকে সেই তারকে কোথায় প্রবেশ করানো হয়? সেই তারকে প্রবেশ করানো হয় শুধুমাত্র ডান অ্যাট্রিয়াম অথবা শুধুমাত্র ডান ভেন্ট্রিকলে। তার মানে সে জেনারেটর থেকে ইলেকট্রিক ইম্পালস বা বৈদ্যুতিক তরঙ্গকে কোথায় নিয়ে যায়? হয় শুধুমাত্র ডান অ্যাট্রিয়ামে নিয়ে যায় অথবা শুধুমাত্র ডান ভেন্ট্রিকলে নিয়ে যায়। এবার দেখো দ্বীপ প্রকোষ্ঠ পেসমেকার। দ্বীপ প্রকোষ্ঠ পেসমেকার তার মানে 2টা প্রকোষ্ঠকে তার দিয়ে আমি সংযুক্ত করব। খেয়াল করো, তার মানে এই ধরনের পেসমেকারে কি থাকে? এ ধরনের পেসমেকারে 2টি তার থাকে, ঠিক আছে। 2টি লিড বা 2টি তার থাকে। এবার যেহেতু 2টি তার, সেই 2টি তার কোথায় কোথায় যাবে? একটা যাবে ডান অ্যাট্রিয়ামে, একটা যাবে ডান ভেন্ট্রিকলে। তার মানে এক প্রকোষ্ঠ পেসমেকারে ছিল শুধুমাত্র ডান অ্যাট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকল, আর দ্বীপ প্রকোষ্ঠের ক্ষেত্রে হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল। তার মানে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল দুইটাতেই কি হবে? তার প্রবেশ করানো হবে। তার মানে জেনারেটর থেকে বিদ্যুৎ তরঙ্গ ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল 2 জায়গাতেই পাঠানো হবে, ঠিক আছে। এবার চলে আসে ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার। এমন সমস্ত মানুষ যাদের হার্টের অবস্থা খুবই খারাপ, হার্টের পেশিগুলো অনেক বেশি দুর্বল, তখন কি করা হয়? হার্টের 4টা চেম্বারের মধ্যে 3টা চেম্বারে কি করা হয়? তার দিয়ে কানেক্টেড করা হয়। তার মানে ত্রিপ্রকোষ্ঠ, 3টা প্রকোষ্ঠ কানেক্টেড থাকবে তার দিয়ে। এই কারণে এ ধরনের পেসমেকারে কয়টা তার থাকে? এ ধরনের পেসমেকারে 3টা তার থাকে, ঠিক আছে। এই 3টা তার কি করে? জেনারেটর দিয়ে 3টা প্রকোষ্ঠকে কানেক্টেড করে। তার মানে জেনারেটর দিয়ে সেই 3টা প্রকোষ্ঠতে কি যায়? বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হয়। ওই যে সাইনার্ট্রিয়াল নোড বা এসএ নোড থেকে যেমন বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহিত হতো, যেহেতু এখানে এসএ নোড অকার্যকর বা ঠিকভাবে কাজ করতে পারছে না, এই কারণে সেই জেনারেটর থেকে কৃত্রিমভাবে কি হবে? ইলেকট্রিক ইম্পালস বা বৈদ্যুতিক তরঙ্গ সেই প্রকোষ্ঠগুলোতে
পাঠানো হবে। দেখো তো সেই ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারের 3টা তার কোথায় কোথায় দেওয়া হয়? একটা দেওয়া হয় ডান অ্যাট্রিয়ামে, একটা দেওয়া হয় ডান ভেন্ট্রিকলে, আর একটা দেওয়া হয় কি বাম ভেন্ট্রিকলে। তার মানে ডান অ্যাট্রিয়ামে দেওয়া হয়, ডান ভেন্ট্রিকলে দেওয়া হয় এবং কি বাম ভেন্ট্রিকলে দেয়া হয়। ঠিক আছে? এবং এই ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার কোথায় স্থাপন করা হয়? খুব স্বাভাবিক, তুমি বুঝতেই পারছো। এই ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার স্থাপন করা হয় হচ্ছে অত্যন্ত দুর্বল হৃৎপেশির হৃৎপিণ্ডে। যাদের হৃৎপিণ্ডের হৃৎপেশি অত্যন্ত দুর্বল, সেখানে এই ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার স্থাপন করা হয়। এবার যদি তার চেয়ে একটু ভালো হৃৎপিণ্ড আমি স্থাপন করতে যাই, তাহলে কি হবে? হার্ট ফেলিয়ারের আশঙ্কা থাকবে, কেননা তখন হচ্ছে সাইনার্ট্রিয়াল নোডের ইম্পালস আর হচ্ছে সেই জেনারেটরের ইম্পালস ওভারল্যাপ করে হৃৎপিণ্ডের জন্য সেটা ক্ষতিকর। ঠিক আছে? এবং যখন এই পেসমেকারের মাধ্যমে ইম্পালসটা হার্টের সেই প্রকোষ্ঠগুলোতে যায়, তখন কি করে পেসমেকার সেই প্রকোষ্ঠগুলোকে, অর্থাৎ সেই ভেন্ট্রিকল বা অ্যাট্রিয়াম, এগুলোকে সংকোচন করিয়ে কি করে রক্ত প্রবাহের উন্নতি ঘটায়। তাহলে তোমাদের জন্য আমার একটা প্রশ্ন থাকবে। দেখো, একটা জিনিস আমরা একটু রিকল করি। এক প্রকোষ্ঠ পেসমেকার শুধুমাত্র ডান অ্যাট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকলের সাথে যুক্ত হয়। দ্বিপ্রকোষ্ঠ পেসমেকারের 2টা তার ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের সাথে যুক্ত হয়। ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারের 3টা তার ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকলের সাথে যুক্ত হয়। তাহলে আমার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ তো 4টা, আমি কোন প্রকোষ্ঠটাকে বাদ দিলাম বা কোন প্রকোষ্ঠে আমি কোনো তার দ্বারা যুক্ত করি নাই? সেটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম। কারণটা কি? তুমি খেয়াল করো, কারণটা তুমি কিন্তু জানো। ডান অ্যাট্রিয়াম কি করে? ডান অ্যাট্রিয়াম হচ্ছে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এবং হৃৎপিণ্ডের প্রাচীর থেকে করোনারি সাইনাস এবং করোনারি শিরার মাধ্যমে। তার মানে ডান অ্যাট্রিয়ামের গুরুত্ব যথেষ্ট। এবার ডান ভেন্ট্রিকল কি করে? ডান ভেন্ট্রিকল হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটাকে কি করে? পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে পাঠায়। তার মানে হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যেতে এবং এর মধ্যে অক্সিজেন যুক্ত হতে এটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। আর বাম ভেন্ট্রিকল কি করে? বাম ভেন্ট্রিকল হচ্ছে অক্সিজেনবাহী রক্তটাকে কি করে? সারা দেহে ছড়িয়ে দেয়। আর তাহলে যেটা আমরা বাদ দিলাম, অর্থাৎ যেখানে কোনো তার যুক্ত হয়নি, সেটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম। কেন? কারণ বাম অ্যাট্রিয়ামের কাজ অপেক্ষাকৃত সরল। এখানে আমার আলাদা করে তার দ্বারা যুক্ত করার কোনো প্রয়োজন নেই, কেননা বাম অ্যাট্রিয়ামের কাজ কি? বাম অ্যাট্রিয়াম শুধুমাত্র ওই যে পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে যেই অক্সিজেনবাহী রক্তগুলো আসছে, সেই রক্তগুলোকে শুধুমাত্র কি করে? বাম ভেন্ট্রিকলে পাঠিয়ে দেয়। তার মানে হচ্ছে বাইকাসপিড কপাটিকা খুলে রক্তটা কি করে? শুধুমাত্র বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে চলে আসে। যেহেতু এই কাজটা খুবই সরল, এই কারণে আসলে এখানে কোনো তার দ্বারা যুক্ত করার প্রয়োজন হয় না। এবার যদি তাই হয়, এখান থেকে তোমরা বুঝে গেলে এমসিকিউ কি পড়তে হবে, কোন পেসমেকার কোন প্রকোষ্ঠের সাথে তারকে যুক্ত করে। ঠিক আছে? এবং জানতে হবে পেসমেকারের গঠনের মধ্যে কি কি অংশ আছে, সেন্সরকে কি বলে, তারকে কি বলে, পেসমেকার কয় রকম, কয়টা তার থাকে। সার্বিকভাবে তোমরা জানো এখান থেকে আসলে কি এমসিকিউ পড়তে হবে। এইবার এইচএসসি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিকিউ, সেটা হচ্ছে পেসমেকার কিভাবে কাজ করে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সেটার প্রয়োজন নেই। ঠিক আছে? তো আমি জাস্ট 2 মিনিট সময় নিয়ে এটা বলে দিই, পেসমেকার যেভাবে কাজ করে সেই কাজটা সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই জিনিসটা তোমরা বোঝো, জিনিসটা খুব সহজ। সেটা হচ্ছে, দেখো কি বলে, যে জেনারেটরের কম্পিউটার চিপ, তার মানে জেনারেটরের মধ্যে একটা কম্পিউটারাইজড চিপ থাকে। সেই চিপ কি করে? খেয়াল করো, দেখো, জেনারেটরের কম্পিউটার চিপ এবং হৃৎপিণ্ডে যুক্ত সেন্সরবাহী তার, যেহেতু তারের মাথায় সেন্সর থাকে, তারা কি করে? তারা হচ্ছে ব্যক্তির চলন, রক্তের তাপমাত্রা, শ্বসন ও বিভিন্ন শারীরিক কর্মকাণ্ড মনিটর করে। তার মানে এই সেন্সরগুলো কি করে? কম্পিউটার চিপ এবং সেন্সর আমার চলন, রক্তের তাপমাত্রা, শ্বসন, সার্বিকভাবে বিভিন্ন শারীরিক কর্মকাণ্ডকে মনিটর করে। এবারে কর্মকাণ্ড মনিটর করে সে করে কি? এই কর্মকাণ্ডগুলোর সাথে আমার হৃৎপিণ্ডকে তাল মিলাতে, যেন হৃৎপিণ্ড ওই সমস্ত কর্মকাণ্ডের সময় পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ করতে পারে, কি করে? তখন এই সমস্ত কর্মকাণ্ডের সাথে হৃৎপিণ্ডকে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। ঠিক আছে? এবার এই যে
কম্পিউটার চিপ, এই কম্পিউটার চিপ কি করে, বিভিন্ন তথ্য অ্যানালাইসিস করে পেসমেকারকে ঠিক করে দেয় যে ঠিক কখন কোন বিদ্যুৎ তরঙ্গ লাগবে, কখন বিদ্যুৎ তরঙ্গ বেশি লাগবে, কখন বিদ্যুৎ তরঙ্গ কম লাগবে। যখন যেমন একটা ব্যক্তি যখন হচ্ছে ব্যায়াম করছে, তখন কি পেসমেকারটা সেটা বুঝে যে এখন সে ব্যায়াম করছে, তার অক্সিজেন চাহিদা বেশি, তাকে এখন কি করতে হবে, তার শরীরে আরও বেশি পরিমাণ ব্লাড সার্কুলেট করতে হবে। তখন কি করে সেই পেসমেকার সেটা বুঝে কি করে হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, আবার যখন হচ্ছে ব্যক্তিটা বিশ্রামরত অবস্থায় আছে, তখন তো হৃদস্পন্দন অত দ্রুত হওয়ার কোনো প্রয়োজন নেই। পেসমেকার তখন এই তথ্যটা পর্যবেক্ষণ করে কি করে, সে তখন হৃদস্পন্দনকে কমিয়ে দেয়। তার মানে আমার সার্বিক কর্মকাণ্ড সেন্সর এবং কম্পিউটার চিপ সংগ্রহ করে, বিশ্লেষণ করে কখন আমার হৃদস্পন্দন দ্রুত করতে হবে, কখন হৃদস্পন্দন কম করতে হবে সেটা নির্ণয় করে। ঠিক আছে, এবং যদি কখনো প্রয়োজন হয় তাহলে চিকিৎসকেরা কি পেসমেকারের প্রোগ্রামে পরিবর্তন আনতে পারে। এর জন্য পেসমেকারকে কি করতে হয় না, শরীরের বাইরে বের করতে হয় না, কম্পিউটারাইজড প্রোগ্রামের মাধ্যমেই সেটাকে করা যায়, অর্থাৎ কোনো ছুরিকাচি চালানোর প্রয়োজন পড়ে না। ঠিক এই কথাগুলো এখানে বলা হয়েছে। এবার পেসমেকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে পেসমেকারের ব্যাটারি। ধরো পেসমেকারের ব্যাটারি যদি তোমার হচ্ছে আয়ুষ্কাল খুবই কম থাকে, মেয়াদ যদি হচ্ছে খুবই কম থাকে, তাহলে তো সমস্যা, কারণ বারবার পেসমেকার বের করে আবার শরীরের ভেতর তো প্রতিস্থাপন করা যাবে না, আবার যেহেতু চার্জ করার কোনো উপায় নেই, এই কারণে ব্যাটারি অত্যন্ত শক্তিশালী হয় এবং সেই ব্যাটারিগুলোর মেয়াদকাল থাকে 5 থেকে 10 বছরের মতো। ঠিক আছে, তার মানে পেসমেকারের ব্যাটারির মেয়াদ কত, 5 থেকে 10 বছর। যদি এটা আমরা বুঝে যাই, আমরা তারপর চলে আসব দ্বিতীয় আর একটা চিকিৎসা পদ্ধতি, সেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। তাহলে দেখি এটাতে কি বলা হয়েছে। ওপেন হার্ট সার্জারি, বুঝতেই পারছি হার্টকে উন্মুক্ত করে যে সার্জারি করা হয়। তার মানে দেখো, শল্য চিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। ঠিক আছে, এবার এটা একটা বিশাল মেজর অপারেশন। ঠিক আছে, এর মাধ্যমে হৃৎপিণ্ডের অনেক জটিল সমস্যা সমাধান করা যায়। তাহলে এবার আমরা জানবো যে ওপেন হার্ট সার্জারির প্রকারভেদ, বা ওপেন হার্ট সার্জারি আসলে কয় রকমের হয়। খেয়াল করে দেখো, ওপেন হার্ট সার্জারি প্রধানত 3 উপায়ে হতে পারে। সেই 3 উপায় কি কি? প্রথম দেখো, অন পাম্প সার্জারি, তারপর হচ্ছে অফ পাম্প সার্জারি, এবং হচ্ছে রোবট সহযোগী বা মিনিমাল ইনভেসিভ সার্জারি। এবার একটা বিষয় খেয়াল করো, আমি বললাম যে ওপেন হার্ট সার্জারি প্রধানত 3টা উপায়ে করা হয়। অন পাম্প সার্জারি, এবার এই অন পাম্প দিয়ে মনে রাখবো আমি হচ্ছে মেশিন অন, তার মানে হচ্ছে কোনো একটা মেশিন আছে যে মেশিনটা চালু থাকবে, তার মানে অন পাম্প দিয়ে আমি কি হবে, অন পাম্প দিয়ে আমি বুঝবো মেশিন অন। এবং অফ পাম্প সার্জারি দিয়ে কি বুঝবো আমি, অফ মানে হচ্ছে মেশিন অফ, তার মানে কোনো একটা মেশিন থাকবে যে মেশিনটা বন্ধ থাকবে। এবং পরবর্তীটা হচ্ছে রোবট সহযোগী সার্জারি। তাহলে আমরা ধারাবাহিকভাবে সেই 3টা সার্জারিতে চলে আসি, দেখি এখান থেকে আমাকে কি পড়তে হবে। চলে আসো অন পাম্প সার্জারি। তাহলে এই অন পাম্প সার্জারিতে কি হচ্ছে, এ ধরনের সার্জারিতে যেহেতু বললাম যে অন পাম্প সার্জারি, তার মানে একটা মেশিন অন থাকবে, একটা মেশিন চালু থাকবে। তাহলে মেশিনটা কি, এ ধরনের সার্জারিতে একটা হৃদ ফুসফুস মেশিন ব্যবহৃত হয়। এ ধরনের সার্জারিতে কি করা হয়, হৃদ ফুসফুস মেশিন ব্যবহার করা হয়। সেই হৃদ ফুসফুস মেশিনটাকে কি বলা হয়, সেই হৃদ ফুসফুস মেশিনটাকে বলা হয় কার্ডিও পালমোনারি বাইপাস। কি বলা হয় সেটাকে, কার্ডিও পালমোনারি বাইপাস। ঠিক আছে, তাহলে এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে, নিচের কোনটিতে হৃদ ফুসফুস মেশিন বা কার্ডিও পালমোনারি বাইপাস ব্যবহার করা হয়? অপশন থাকবে অন পাম্প, অপশন থাকবে অফ পাম্প, অপশন থাকবে বিটিং হার্ট, অপশন থাকবে রোবট সহযোগী। তার মানে অন পাম্প, তার মানে মেশিন অন, তার মানে হচ্ছে অন পাম্প সার্জারিতে কি একটা মেশিন চালু থাকে, সেই মেশিনটার নাম হচ্ছে হৃদ ফুসফুস মেশিন বা কার্ডিও পালমোনারি বাইপাস। ওই মেশিনটার কাজ কি, ওই মেশিনটা হচ্ছে কৃত্রিম হার্টের কাজ করে।
তার মানে হচ্ছে তোমার শরীরে রক্ত সঞ্চালনের জন্য হার্টের যে ভূমিকা, তখন সেই দায়িত্বটা সেই মেশিনটা নিয়ে নেয়। তার মানে চিকিৎসকরা তখন কি করতে পারে? চিকিৎসকরা তখন হৃৎপিণ্ডে ঔষধ প্রয়োগের মাধ্যমে হৃৎপিণ্ডটাকে রক্ত শূন্য করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে, যার ফলে কি হয় না, হৃদস্পন্দন হয় না, সার্জারি করতে চিকিৎসকদের সুবিধা হয়। তাহলে দেখো কি বলা হচ্ছে যে এই যন্ত্রটি সাময়িকভাবে কি করে, হৃৎপিণ্ডের কাজের দায়িত্ব নিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করে বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে প্রেরণ করে। ঠিক আছে, এবার আরেকটা এমসিকিউ, এটি হচ্ছে প্রচলিত পদ্ধতি। তার মানে ওপেন হার্ট সার্জারির প্রচলিত পদ্ধতি কোনটা? ওপেন হার্ট সার্জারির প্রচলিত পদ্ধতি হচ্ছে অন পাম্প সার্জারি, এমসিকিউ। ঠিক আছে, এবং দেখো যেহেতু এখানে এই সময় একটা মেশিন ব্যবহৃত হয়, এই কারণে শল্য চিকিৎসক বা সার্জন যখন অস্ত্রোপচার করে তখন কি হৃৎপিণ্ডে রক্তও থাকে না, হৃদস্পন্দনও হয় না। তার মানে অন পাম্প সার্জারিতে কি হৃদস্পন্দন হয় না। এবার চলে আসবো আমরা অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট সার্জারি। অফ পাম্প মানে কি? মেশিন অফ, তার মানে আসলে কার্ডিও পালমোনারি বাইপাস বা হৃদ ফুসফুস মেশিন, এই মেশিনটা বন্ধ আছে। যেহেতু মেশিন বন্ধ আছে, তার মানে আমার কি রক্ত সঞ্চালনের জন্য সারা দেহে হৃৎপিণ্ডেরই কাজ করতে হবে। তার মানে হৃৎপিণ্ড চালু থাকবে, অর্থাৎ বিটিং হার্ট, হার্ট বিট করবে। ঠিক আছে, এই কারণেই অফ পাম্প সার্জারির অপর নাম কি? বিটিং হার্ট সার্জারি। দেখো এমসিকিউ, এ ধরনের সার্জারিতে হৃদ ফুসফুস মেশিন ব্যবহৃত হয় না। ঠিক আছে, তার মানে অফ পাম্প মেশিন অফ, কোনো মেশিন ব্যবহৃত হয় না। এগুলো সত্য মিথ্যায় এমসিকিউতে আসবে। ঠিক আছে, বরং চিকিৎসক কি করে? সক্রিয় হৃদস্পন্দনরত হৃৎপিণ্ডেই অস্ত্রোপচার করে। ঠিক আছে, তার মানে তখন কি হৃৎপিণ্ড স্পন্দনরত অবস্থায় থাকে, চিকিৎসক স্পন্দনরত হৃৎপিণ্ডেই অস্ত্রোপচার করে। কিন্তু স্পন্দনটাকে ওষুধের মাধ্যমে কি কিছুটা কমিয়ে রাখা হয়। দেখো, তবে হৃদস্পন্দনের হার ঔষধ প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো উপায় কি সামান্য মন্থর করে রাখা হয়। যদি তাই হয়, আশা করি সেটা বুঝতে পেরেছি অন পাম্প সার্জারি মানে কি, অফ পাম্প সার্জারি মানে কি। এবার আমরা চলে আসবো হচ্ছে রোবট সহযোগী সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারি, যেটা আসলে বইয়ে বলা নেই, লাগবে না, তোমরা শুধুমাত্র রোবট সহযোগী সার্জারি হিসেবেই সেটাকে জানবে। এই ধরনের সার্জারিতে কি হয়? চিকিৎসক কি করে? একটা বিশেষ কম্পিউটার নিয়ন্ত্রিত রোবোটিক হাতের সাহায্যে অস্ত্রোপচার করেন। তার মানে চিকিৎসক হচ্ছে প্রোগ্রামে নির্দেশ দেন, সেই কম্পিউটার হাত বা সেই রোবট সেই নির্দেশ মোতাবেক কি করে? অস্ত্রোপচার করে। এবং চিকিৎসক কি করে? সেই কম্পিউটারে সার্জারি সেই ত্রিমাত্রিক দৃশ্য দেখতে পান এবং তিনি পরবর্তী নির্দেশনা প্রদান করেন বা কাজ সম্পন্ন করেন। এখন তোমার কি মনে হয় কোন সার্জারি অনেক বেশি সূক্ষ্ম হবে? যেহেতু তোমার হচ্ছে রোবট সহযোগী সার্জারির মেজারমেন্টসগুলো অনেক সফিস্টিকেটেড, অনেক সূক্ষ্ম, এই কারণে এই রোবট সহযোগী সার্জারিটা কি হয়? অত্যন্ত সূক্ষ্ম এবং সঠিক হয়ে থাকে। ঠিক আছে, তো এখান থেকে কি পড়তে হবে আমরা বুঝে গেলাম। এবার আমরা চলে আসবো হচ্ছে ওপেন হার্ট সার্জারি পদ্ধতি। দেখো, ওপেন হার্ট সার্জারি পদ্ধতিটা খুব সহজ, জাস্ট রিডিং পড়লেই হচ্ছে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, বলা হচ্ছে কি যে সার্জারি শুরুতে চিকিৎসকের নির্দেশে সাধারণ অ্যানেস্থেশিয়া করা হয়, অর্থাৎ রোগীকে অজ্ঞান করা হয়। তারপর সার্জারিটা শুরু হয় কিভাবে? সার্জারিটা শুরু হয় বুক ও স্টার্নাম কেটে একটা বড় গর্ত সৃষ্টির মাধ্যমে। তার মানে হচ্ছে তোমার বুক বরাবর একদম স্টার্নামের নিচ পর্যন্ত কেটে একটা বড় গর্ত সৃষ্টি করে। গর্ত সৃষ্টি করে কি হার্টটাকে উন্মুক্ত করে। ঠিক আছে, হার্টটাকে যখন উন্মুক্ত করে তখন কি, যদি সেটা অন পাম্প সার্জারি হয়, তার মানে কি ওষুধ প্রয়োগ করে হৃদস্পন্দন বন্ধ করে দিয়ে একটা হৃদ ফুসফুস মেশিনের সাহায্যে হৃৎপিণ্ডকে যুক্ত করবে। তার ফলে কি হবে? সারা দেহে সেই মেশিনটা পাম্প করে রক্ত সরবরাহ করবে, যার ফলে কি হবে? হৃৎপিণ্ডে যেহেতু কোনো রক্ত থাকবে না, হৃৎপিণ্ড পাম্পও করবে না, হৃৎপিণ্ড বন্ধ থাকবে এবং সেখানে সার্জারি করা হয়। পরবর্তীতে যখন সার্জারি শেষ হয়ে যায় তখন কি করা হয়? তখন সেই মেশিনটা খুলে নেওয়া হয়। ঠিক আছে, এবার
আর কি বলা হয়েছে যে অন্যদিকে করোনারি আর্টারি বাইপাস সার্জারি বা হৃৎকপাটিকা মেরামত বা পুনঃস্থাপন করার সময় সার্জন আর প্রচলিত ধরনের কাটাছেঁড়া না করে কি করে, বুকের মাঝামাঝি ছোট ফুটা করে তার ভিতরে ক্যামেরাযুক্ত যন্ত্র ঢুকিয়ে রোগীর অভ্যন্তরভাগ দেখেন মনিটরে। এবার এত এত কথা আসলে কি বললো যে যেগুলো হচ্ছে আরেক প্রকার সার্জারি সেটা হচ্ছে করোনারি আর্টারি বাইপাস সার্জারি। এখন তোমার যদি প্রশ্ন থাকে যে করোনারি আর্টারি বাইপাস সার্জারি কি, এটা হচ্ছে ঠিক একটু পরে আমরা পড়বো। বলা হচ্ছে এই সার্জারির ক্ষেত্রে কি হয়, আমার অত বড় সড়ো গর্ত করার প্রয়োজন হয় না, অত বড় সড়ো কাটাছেঁড়ার প্রয়োজন হয় না। একটা ছোট্ট গর্ত করা হয়, তার ভিতর দিয়ে একটা ক্যামেরাযুক্ত যন্ত্র বা ক্যাথেটার ঢুকিয়ে দেওয়া হয়। ডাক্তার কি করে, সেই ক্যামেরা দিয়ে ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করে এবং খুবই সূক্ষ্মভাবে উনি বাইরে থেকে কম্পিউটারে নির্দেশ দিয়ে কি করেন, সার্জারি করেন। ঠিক আছে, তার মানে হচ্ছে ওপেন হার্ট সার্জারি পদ্ধতি খুব কঠিন কিছু না, আশা করি বুঝতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এবং তারপর চলে আসবে সাবধানতা, খুব স্বাভাবিক। ওপেন হার্ট সার্জারি যেহেতু খুবই মেজর একটা সার্জারি, সুতরাং এই সার্জারি করার পরেও রোগীর সতর্ক থাকাটা খুবই জরুরি। যেহেতু হৃৎপিণ্ডে খুব বড় ধরনের একটা অপারেশন হয়েছে, তার মানে হচ্ছে অপারেশন পরবর্তী সময়ে বা ফলো আপের সময়টাতে তাকে সাবধানতা অবলম্বন করতে হয়, যেন হচ্ছে হৃৎপিণ্ড সুস্থ থাকে এমন সমস্ত খাবার সে গ্রহণ করে, নিয়মিত যেন সে পরিমিত ব্যায়াম করে, সে যেন তার ওজনকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সে যেন দুশ্চিন্তা না করে, যেন উচ্চ রক্তচাপ সৃষ্টি না হয়, ঠিক আছে, যেন হচ্ছে রক্তের কোলেস্টেরল না বাড়ে, ডায়াবেটিস থাকলে সেটাকে যেন সে নিয়ন্ত্রণ করে। তার মানে হচ্ছে সার্বিক এই বিষয়গুলো আমরা রিডিং পড়লেই বুঝতে পারবো, সাবধানতা থেকে তেমন জটিল কিছু নেই। মূল কথা হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে এমন সমস্ত বিষয় থেকে যেই সমস্ত বিষয় আমার হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর বা যেই সমস্ত বিষয় হৃদরোগ সৃষ্টিতে সহায়ক। যদি তাই হয়, এবার আমরা চলে আসব করোনারি বাইপাস সার্জারি, অর্থাৎ হৃদরোগের চিকিৎসার আরেকটা প্রক্রিয়া, সেটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। আমরা জানবো যে করোনারি বাইপাস সার্জারিটা কি। খেয়াল করো, বাইপাস সার্জারি, আমাকে বলো তো বাইপাস মানে কি? খুব সহজ একটা বিষয়। ধরো এটা হচ্ছে তোমার স্কুল, এটা হচ্ছে তোমার বাসা। এখন তোমার স্কুল থেকে বাসায় যাওয়ার রাস্তাটা হচ্ছে এইটা, ঠিক আছে। কোনো কারণে রাস্তার এই জায়গাটার মধ্যে কি হলো, রাস্তার এই জায়গাটা কোনো কারণে বন্ধ হয়ে গেল, রাস্তার এই জায়গাটা কি বন্ধ। এখন কি করা হলো, তুমি তখন একটা বাইপাস রোডের কথা চিন্তা করবে যে এই বাইপাস রোডে কি এই রাস্তা বন্ধ থাকলেও তুমি তোমার বাসায় পৌঁছাতে পারো। ধরো এটা হচ্ছে সেই বাইপাস রোড, তার মানে কি ঘটনা ঘটলো, তোমার রাস্তা বন্ধ থাকলেও তুমি স্কুল থেকে বাসায় পৌঁছাতে পারবে কি এই বাইপাস রোডের মাধ্যমে। তার মানে বাইপাস সার্জারিও তাই। কেন বললাম বাইপাস সার্জারিও তাই, তার মানে যদি ধরো এটা যদি আমার হৃৎপিণ্ডের কোনো একটা ধমনী হয়, ধরলাম যে এই ধমনীটা কোনো কারণে ব্লকড, তখন কি করা হয়, শরীরের অন্য একটা জায়গা থেকে ধমনী কেটে এনে কি করা হয়, সেটার সাথে হৃৎপিণ্ডকে যুক্ত করা হয়, যেন রক্ত সেই বিকল্প ধমনী পথে কি করতে পারে, চলাচল করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে বাইপাস সার্জারি। খুব সহজ, আমরা একবার দেখলেই বুঝে যাব। দেখো কি বলছে, এক বা একাধিক করোনারি ধমনীর লুমেন বা গহ্বর বন্ধ হয়ে গেলে বা রুদ্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ অব্যাহত রাখতে অস্ত্রোপচারের মাধ্যমে দেহের অন্য অংশ থেকে একটি সুস্থ রক্তবাহিকা অর্থাৎ ধমনী বা শিরা কেটে এনে রুদ্ধ ধমনীর পাশে স্থাপন করে রক্ত সরবরাহের যে বিকল্প পথ সৃষ্টি করা হয় তাকে কি বলা হয়, করোনারি বাইপাস। এবং এই করোনারি বাইপাস প্রক্রিয়াটা যেই সার্জারির মাধ্যমে করা হয় বা এই যেই অস্ত্রোপচার পদ্ধতির মাধ্যমে করা হয় সেটাকে সার্বিকভাবে বলা হয় করোনারি বাইপাস সার্জারি। তার মানে এইচএসসির খ নাম্বার সিকিউ বা ক নাম্বারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখান থেকে তেমন সুন্দর করে এমসিকিউ প্রশ্ন করা যায় না। এমসিকিউ হতে পারে কিন্তু সেগুলো আসলে অপ্রচলিত এমসিকিউ, যেগুলো খুব বেশি সচরাচর আমরা দেখি না। ঠিক আছে, তাহলে করোনারি বাইপাস সার্জারি কি, যে এক বা একাধিক করোনারি ধমনী লুমেন বা গহ্বর যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়,
সেই ক্ষেত্রে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ অব্যাহত রাখতে কি করব, অস্ত্রোপচারের মাধ্যমে দেহের অন্য অংশ থেকে কোনো একটা ধমনী বা শিরা কেটে এনে সেই যে ব্লকড বা বন্ধ হয়ে যাওয়া ধমনী তার পাশ দিয়ে কি করব, একটা বিকল্প পথ সৃষ্টি করব। এই পথ সৃষ্টি করার যে সামগ্রিক সার্জিক্যাল প্রক্রিয়া সেটাকে বলা হয় করোনারি বাইপাস সার্জারি। ঠিক আছে, দেখো একটা এমসিকিউ, করোনারি হৃদরোগ সৃষ্টির প্রধানতম কারণ কি? করোনারি ধমনীর রুদ্ধতা। আসলেই তো তাই, কারণ করোনারি ধমনীর ব্লক হওয়ার কারণেই অ্যানজাইনা হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, তাই না, হার্ট ফেলিওর হচ্ছে। এবং করোনারি ধমনী কি কারণে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বা রুদ্ধতা কি কারণে দেখা যাচ্ছে? দেখো, এর মূল কারণ হচ্ছে ধমনীর অন্তঃস্থ প্রাচীর ঘিরে ক্রমশ সঞ্চিত হওয়া উচ্চমাত্রায় কোলেস্টেরল জাতীয় হলদে চর্বি পদার্থ। তার মানে ধমনীর অন্তঃপ্রাচীরে যদি কোলেস্টেরল জমে তাহলে কি হবে, ধমনী ব্লকড হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে যে ধমনীর প্রাচীরের এন্ডোথেলিয়ামে এগুলো জমা হয়, তার মানে প্রাচীরের ভেতরের অংশে কি হয়, এগুলো জমা হয়। এবং এই যে কোলেস্টেরল জাতীয় চর্বি পদার্থ, পরে এই সমস্ত পদার্থ পুঞ্জীভূত হয়, একত্রিত হয়ে কি হয়, শক্ত হতে শুরু করে এবং একটা সময় চুনময় পদার্থে পরিণত হয়। এই প্রক্রিয়াকে কি বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস। আর এই পুঞ্জীভূত পদার্থগুলোকে কি বলা হয়? এই পুঞ্জীভূত পদার্থগুলোকে বলা হয় অ্যাথেরোমেটাস প্লাক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে দুইটা জিনিস আমাকে জানতে হবে, সেটা হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস কি এবং হচ্ছে অ্যাথেরোমেটাস প্লাক্স কি। ঠিক আছে, তাহলে আমাকে আগে বলো যে অ্যাথেরোমেটাস প্লাক্স কি। অ্যাথেরোমেটাস প্লাক্স হচ্ছে ধমনীর গায়ে কোলেস্টেরল জাতীয় হলদে চর্বি পদার্থ জমতে জমতে একটা সময় হয় কি, সেই পদার্থগুলো জমে শক্ত চুনের মতো হয়ে যায়। তখন সেই চুনের মতো শক্ত হয়ে যাওয়া জমাট বাঁধা পদার্থ বা পুঞ্জীভূত পদার্থগুলোকে কি বলা হয়? অ্যাথেরোমেটাস প্লাক্স। ঠিক আছে, আর এই যে কোলেস্টেরল জমে হলদে চর্বি জাতীয় পদার্থে পরিণত হলো, আস্তে আস্তে সেটা শক্ত হলো, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস। তার মানে প্রক্রিয়ার নাম আর্টারিওস্ক্লেরোসিস আর পদার্থের নাম হচ্ছে অ্যাথেরোমেটাস প্লাক্স। আশা করি এটা বুঝতে তোমার সমস্যা হবে না। এবার দেখো, এই প্লাক্সের কারণে কি হয়, ধমনীপথ সংকীর্ণ হয়ে যায়, রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং একটা সময় বন্ধ হয়ে যেতে পারে। তখন হৃৎপেশি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায় না, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, এই সমস্ত মারাত্মক জটিলতার সৃষ্টি হয়। তো তখন হৃৎপিণ্ড যেন অবিরাম রক্ত সরবরাহ পেতে পারে, তখন কি করা হয়, হৃৎপেশিতে রক্ত সরবরাহ করার জন্য বিকল্প একটা পথের সৃষ্টি করা হয়। সেই বিকল্প পথ সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। যদি এটা বুঝে যায়, আশা করি এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। তারপর চলে আসবো, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে, আমরা দেখি তাহলে এখানে কি এমসিকিউ আমার পড়তে হচ্ছে। খেয়াল করো, প্রথম এমসিকিউ সেটা হচ্ছে ধমনীর গায়ে প্লাক জমার কাজকে ত্বরান্বিত করে কে? ধূমপান, উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি এবং ডায়াবেটিস। তার মানে বুঝতেই পারছি এই চারটা ফ্যাক্টর কি করে, ধমনীর গায়ে প্লাক জমার কাজকে ত্বরান্বিত করে। এবার কাদের করোনারি বাইপাসের ঝুঁকি বেশি বা কাদের হচ্ছে হৃদরোগের ঝুঁকি বেশি? খেয়াল করে দেখো, পুরুষদের ক্ষেত্রে বয়সটা কত? 45-এর বেশি। স্ত্রীদের ক্ষেত্রে বয়সটা কত? 55-র বেশি। তার মানে 45 বছরের বেশি পুরুষ এবং 55 বছরের বেশি নারীর ক্ষেত্রে কি করোনারি বাইপাস করার ঝুঁকি দেখা দিতে পারে। এবার এখানে আর দুইটা এমসিকিউ তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে যখন করোনারি ধমনীর লুমেন মানে কি, করোনারি ধমনীর গর্ত বা গহ্বর, সেটা যখন 50 থেকে 70% সংকীর্ণ হয়ে যায়, তখনই কি অ্যানজাইনা বা বুকে ব্যথা অনুভূত হতে শুরু করে। ঠিক আছে, সেই প্লাকের চূড়া যদি প্লাকটা ফেটে যায় এবং সেখানে কি যদি অনুচক্রিকা এসে রক্ত জমাট বাঁধায়, তাহলে সেই পরিস্থিতি কোন দিকে চলে যাবে? তোমরা আগে পড়ে এসেছো, সেটা হার্ট অ্যাটাকের দিকে চলে যাবে। এবং এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি ধমনীর লুমেন 90 থেকে 99% সংকীর্ণ হয়ে যায়, সেই অবস্থাকে বলা হয় অস্থির অ্যানজাইনা। তার মানে তখন প্রচণ্ড ব্যথা হবে,
ঠিক আছে, আমি তখন সেটাকে কি বলবো, অস্থির অ্যানজাইনা। ঠিক আছে, ওই অবস্থায় করোনারি বাইপাস সার্জারি ছাড়া অন্য কোনো উপায় গ্রহণের সুযোগ থাকে না। যদি তাই হয় তার মানে এখান থেকে দুইটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যানজাইনা বা বুকে ব্যথা অনুভূত হবে কখন, যখন ধমনীর লুমেন 50 থেকে 70% ব্লকড। অস্থির অ্যানজাইনা কখন হবে, যখন ধমনীর লুমেন 90 থেকে 99% ব্লকড। যদি তাই হয় এবার চলে আসবে হচ্ছে করোনারি বাইপাস মেকানিজম। এখানে আসলে এটাকে মেকানিজম বলা চলে না, কিছু বিচ্ছিন্ন তথ্য তোমার এখানে দিয়ে দিয়েছে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে দেখো, তুমি যদি এই চিত্রটা দেখো, এই যে এইটা ছিল হচ্ছে আমার করোনারি ধমনী, তার মানে হৃৎপিণ্ডের প্রাচীরে এর মাধ্যমে অক্সিজেনবাহিত রক্ত প্রবাহিত হতো। দেখেছো, এই দেখো এই যে করোনারি ধমনী। এবার খেয়াল করো, এই যে করোনারি ধমনীর এই জায়গাটা প্লাগ জমে কি হয়ে গেছে, প্লাগ জমে বন্ধ হয়ে গেছে। এ কারণে কি করা হয়েছে, দেখো পা থেকে অর্থাৎ শরীরের যে কোনো একটা জায়গা থেকে ধমনী বা শিরা, এক্ষেত্রে শিরা নেওয়া হয়েছে, শিরা কেটে এনে কি করা হয়েছে দেখেছো, এখানে একটা বাইপাস পথ সৃষ্টি করা হয়েছে। তার মানে আগে রক্ত এই পথে আসতো, এখানে এসে বাধা পেত, যার ফলে সে সামনের দিকে যেতে পারতো না, কিন্তু এখন কি রক্ত এখান থেকে ডিরেক্টলি এই পথে চলে আসতে পারছে। এটাই হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। এবার দেখো এখানে তোমাকে যেটা পড়তে হবে, দেখো এখানে তোমাকে যেটা জানতে হবে যে ধমনী, এই যে বাইপাস সার্জারি করার জন্য ধমনী বা শিরা যাই বলো না কেন, এটা কোথা থেকে সংগ্রহ করতে হয়, এটা সংগ্রহ করতে হয় হচ্ছে বুক, হাত, পা এবং তলপেট থেকে। বুক, হাত, পা অথবা তলপেট থেকে কি করা হয়, ধমনী সংগ্রহ করা হয়। এবার এই বাইপাস সার্জারি এটা করতে কত সময় লাগে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ 3 থেকে 5 ঘন্টা। তার মানে সাধারণত 3 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যে কি করা হয়, বাইপাস সার্জারি সম্পন্ন করা হয়। রোগী স্বাভাবিকভাবে কত সময়ের মধ্যে হাসপাতাল ত্যাগ করতে পারেন, রোগী স্বাভাবিকভাবে 1 সপ্তাহের মধ্যে হাসপাতাল ত্যাগ করতে পারেন। এবং কোনো জটিলতা যদি না থাকে, রোগী কত সময়ের মধ্যে সুস্থ হয়ে যান, রোগী 2 মাসের মধ্যে সুস্থ হয়ে যান। বাকি সময় রোগীকে ফলো আপ বা চেক আপে থাকতে হয়। তাহলে এখান থেকে তুমি কি জানলা, তুমি জানলা হচ্ছে বাইপাস সার্জারি করার জন্য ধমনী কোথা থেকে সংগ্রহ করতে হয়, বুক, হাত, পা অথবা তলপেট থেকে। তুমি জানলা হচ্ছে বাইপাস সার্জারি করতে কত সময় লাগে, 3 থেকে 5 ঘন্টা। তুমি জানলা হচ্ছে স্বাভাবিকভাবে রোগী কত সময়ের মধ্যে হাসপাতাল ত্যাগ করতে পারে, 1 সপ্তাহের মধ্যে। এবং কোনো জটিলতা না থাকলে রোগী কতদিনের মধ্যে সুস্থ হয়ে যায়, 2 মাসের মধ্যে। ঠিক আছে, এবার একই কথা, বিধি নিষেধ সবগুলোর ক্ষেত্রে একই। ধূমপান করা যাবে না, কোলেস্টেরলের চিকিৎসা করতে হবে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যসম্মত ওজন বজায় রাখতে হবে। খাবার এমনটা খাওয়া যাবে না যেটা আমার হার্টের জন্য ক্ষতিকর, হৃদবান্ধব বা হার্টের জন্য উপকারী ওই সমস্ত খাবার কি খেতে হবে। চাপ নিয়ন্ত্রণ করতে হবে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, নির্ধারিত ঔষধ এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তার মানে বিধিনিষেধগুলো আমরা জানি। এবার আমরা চলে আসব সর্বশেষ চিকিৎসা পদ্ধতি, যেটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। এবার এই অ্যানজিওপ্লাস্টি শব্দটা যদি আমি ভাঙি, আমি দুটো শব্দ পাই, একটা হচ্ছে অ্যানজিও, একটা হচ্ছে প্লাস্টি। অ্যানজিও মানে হচ্ছে রক্তবাহিকা এবং প্লাস্টি মানে হচ্ছে পুনর্নির্মাণ। তার মানে অ্যানজিওপ্লাস্টি বলতে বোঝায় রক্তবাহিকার পুনর্নির্মাণ। তাহলে আমি দেখি যে আসলে কিভাবে এখানে রক্তবাহিকার পুনর্নির্মাণকে আলোচনা করা হচ্ছে। তাহলে প্রথমে চলে আসো, যেই কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি কি। অ্যানজিওপ্লাস্টি হচ্ছে বড় ধরনের অস্ত্রোপচার না করেই হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন অর্থাৎ রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনী পুনরায় প্রশস্ত লুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে কি বলা হয়, অ্যানজিওপ্লাস্টি। আমরা এই সংজ্ঞাটা খুব সহজ, তুমি যদি শুধু এইভাবে চিন্তা করো। ধরো হচ্ছে ওয়াসার পানির পাইপ, কি ধরলাম আমরা, ওয়াসার পানির পাইপ। সেই ওয়াসার পানির পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়। এখন বছরের পর বছর পানি প্রবাহিত হতে হতে সাথে অন্যান্য দ্রবীভূত পদার্থ দ্রবীভূত হতে হতে কি হলো, পাইপের ভিতরে শ্যাওলা পড়ে গেল, ময়লা পড়ে গেল, পলিথিন অন্যান্য জিনিস কি হলো পাইপের ভেতরে
আটকে গেল। তার মানে যখন পাইপের ভেতরে এই সমস্ত ময়লা আটকে গেল কি হবে, আগে পানির যেই ফ্লো হতো এখন কি পানির সেই ফ্লো হবে, এখন পানির সেই ফ্লো হবে না। তার মানে পানি আগের চেয়ে কি হবে, কম আসবে। তো তখন ওয়াসা কর্তৃপক্ষ করলো কি, ওরা হচ্ছে তখন করলো অ্যানজিওপ্লাস্টি। মানে কি, ওরা তখন করলো কি, সেই পাইপের ভেতরে যে ময়লাগুলো ছিল বা পাইপের ভেতরে যেই জিনিসগুলো জমে গিয়েছিল সেটাকে কি করলো, সেগুলো পরিষ্কার করলো। যখন সেগুলো পরিষ্কার করলো কি হলো, আগে যেহেতু পাইপ ব্লকড ছিল, পাইপের ভিতরে ময়লা পলিথিন এসব থাকার কারণে পানি ঠিকমতো আসতে পারতো না, এখন যখন পাইপ পরিষ্কার করে ফেলা হলো ভেতরটা, পানি এখন খুব স্মুথলি ফ্লো করতে পারলো। অ্যানজিওপ্লাস্টি ঠিক একই প্রক্রিয়া। তার মানে আমার হৃৎপিণ্ডের ধমনী অর্থাৎ করোনারি ধমনীর ভিতরে যখন প্লাক জমে, যখন চর্বি জমে, এর ফলে কি হয়, প্লাক জমার কারণে ঠিকমতো রক্ত প্রবাহিত হতে পারে না। তো যেই প্রক্রিয়া সেই প্লাকগুলোকে ভেঙে ফেলা হয় বা গলিয়ে ফেলা হয়, যার ফলে কি হয়, ধমনীটা আবার পুনরায় প্রশস্ত বা চওড়া হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, অ্যানজিওপ্লাস্টি। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো সংজ্ঞাটায় তাহলে কি বলা হয়েছে, বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন অর্থাৎ চিকন হয়ে যাওয়া, ময়লার আস্তরণ জমে বা প্লাগ জমে চিকন হয়ে যাওয়া পাইপ, আমরা যদি ওয়াসার সাথে তুলনা করি, এই সংকীর্ণ লুমেন বা রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনী পুনরায় প্রশস্ত লুমেন যুক্ত বা উন্মুক্ত করা। তার মানে সেই রুদ্ধ হয়ে যাওয়া বা ব্লকড ধমনীকে পুনরায় আমি কি করব, প্রশস্ত করব বা উন্মুক্ত করব, সেই পদ্ধতিকে কি বলা হয়, অ্যানজিওপ্লাস্টি। এমসিকিউ, অ্যানজিও শব্দের অর্থ, এমসিকিউ প্লাস্টি শব্দের অর্থ। ঠিক আছে, এবার এই অ্যানজিওপ্লাস্টির উদ্দেশ্য কি মনে হয়, অবশ্যই অ্যানজিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে সরু বা বন্ধ হয়ে যাওয়া লুমেনের ভেতর দিয়ে হৃৎপিণ্ডে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা এবং হৃৎপিণ্ড দেহকেই করা, সচল রাখা। তার মানে অ্যানজিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে সেই বন্ধ হয়ে যাওয়া লুমেনের ভেতর দিয়ে কি করা, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহ নিশ্চিত করা, যার ফলে আমার হৃৎপিণ্ড এবং দেহ কি থাকবে, সচল এবং সুস্থ থাকবে। দেখো তো বুকে ব্যথা বা অ্যানজাইনা যেন কেন হচ্ছিল, কারণ কি ধমনীর ভেতর প্লাক জমা হচ্ছিল। হার্ট অ্যাটাক কেন হচ্ছিল, কারণ ধমনীর ভেতর প্লাক জমে সেই প্লাক ফেটে চারপাশে রক্ত জমে পুরো ধমনী বন্ধ করে দিচ্ছিল। তার মানে এই সমস্ত ক্ষেত্রে আমি যদি সেই ধমনীটাকে, সেই ব্লকড ধমনীটাকে আবার হচ্ছে রেস্কিউ করতে পারি, সেই ধমনীর ভেতরে জমে থাকা পদার্থগুলোকে যদি আমি সরিয়ে দিতে পারি, ভেঙে ফেলতে পারি বা গুলিয়ে ফেলতে পারি, তাহলে আবার সেই ধমনীটা কি হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। তার মানে বুকে ব্যথা, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক রোগ থেকে মুক্তির সহজ উপায় কি, অ্যানজিওপ্লাস্টি। ঠিক আছে, এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। বুকে ব্যথা, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক রোগ থেকে মুক্তির সহজ উপায় কোনটি, অ্যানজিওপ্লাস্টি। এমসিকিউ পরবর্তী লাইন খুবই গুরুত্বপূর্ণ, কত খ্রিস্টাব্দে সেটা জানতে হবে, 1977। 1977 খ্রিস্টাব্দে জার্মান কার্ডিওলজিস্ট ডাক্তার অ্যান্ড্রেস গ্রয়েনজিক কি করেন, সর্বপ্রথম অ্যানজিওপ্লাস্টি পদ্ধতির প্রয়োগ করেন। তার মানে সর্বপ্রথম অ্যানজিওপ্লাস্টি পদ্ধতির প্রয়োগ করেন কে, জার্মান কার্ডিওলজিস্ট ডাক্তার অ্যান্ড্রেস গ্রয়েনজিক। কত সালে, 1977 সালে। ঠিক আছে, যদি তাই হয় এবার আমরা চলে আসব অ্যানজিওপ্লাস্টির প্রকারভেদ। দেখো তো প্লাকের ধরন এবং অবস্থান অনুযায়ী অ্যানজিওপ্লাস্টি কয় রকমের হতে পারে, অ্যানজিওপ্লাস্টি 4 রকমের হতে পারে। তার মানে হচ্ছে অ্যানজিওপ্লাস্টির প্রকারভেদ, অ্যানজিওপ্লাস্টি কত প্রকার, অ্যানজিওপ্লাস্টি হচ্ছে 4 প্রকার। সেই 4 প্রকার অ্যানজিওপ্লাস্টি মনে রাখার জন্য আমরা একটা ছন্দ লিখব, ছন্দটা খুব সহজ, ছন্দটা হচ্ছে বালক। ছন্দটা কি, বালক। কিন্তু আমরা যেটা করব, এই বালকটা আমরা এভাবে লিখব না, আমরা হচ্ছে বালকটা লিখব হচ্ছে এইভাবে। ঠিক আছে, তার মানে আমরা বালকটা লিখলাম এভাবে। খেয়াল করো এভাবে লেখার কারণ, সর্বপ্রথম বতে কি হয়, বতে হয় হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি। লতে কি হয়, লতে হয় হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি। অতে কি হয়, অতে হয় হচ্ছে তোমার অ্যাথেরেক্টমি। এবং কতে কি হয়, কতে হয় হচ্ছে করোনারি
স্টেন্টিং। তার মানে আমি বালক শব্দটা থেকে 4 ধরনের অ্যাঞ্জিওপ্লাস্টি শিখে গেলাম। বতে কি বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, লতে হচ্ছে লেজার অ্যাঞ্জিওপ্লাস্টি, অতে কি অ্যাথেরেক্টমি এবং কতে হচ্ছে করোনারি স্টেন্টিং। ঠিক আছে, যদি তাই হয় এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা অ্যাঞ্জিওপ্লাস্টির ধরনের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত কোনটা? বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে করোনারি স্টেন্টিং। ঠিক আছে, তাহলে যদি তাই হয় আমরা এখন সেই অ্যাঞ্জিওপ্লাস্টি প্রক্রিয়াটা সম্পর্কে জানব। দেখো তোমরা যদি হচ্ছে এই ছবিগুলো খেয়াল করো, অ্যাঞ্জিওপ্লাস্টি প্রক্রিয়াটা খুবই সহজ এবং খুবই মজার। কি বলা হচ্ছে? অ্যাঞ্জিওগ্রাম করে নিশ্চিত হওয়ার পর এ ধরনের সার্জারি করা হয়। অ্যাঞ্জিওগ্রাম কি? অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে তুমি নিশ্চিত হতে পারো যে করোনারি ধমনীর কোন জায়গায় ব্লক রয়েছে। ঠিক আছে, তার মানে অ্যাঞ্জিওগ্রাম কি জিনিস আমরা জানলাম। এবার এখান থেকে দেখো প্রক্রিয়াটা কি। প্রক্রিয়াটা জাস্ট রিডিং পড়ো, খুব সহজ। বলা হচ্ছে এ ধরনের কার্যক্রমে কি করা হয়? ঊর্ধ্ববাহু বা পায়ের একটা অংশ কেটে ধমনীর ভিতর দিয়ে কি করা হয়? পাতলা নল বা ক্যাথেটার প্রবেশ করিয়ে কৌশলে রুদ্ধ বা আংশিক বুজে যাওয়া ধমনীতে পৌঁছানো হয়। তার মানে কি বললো? যে ঊর্ধ্ববাহু বা পায়ের একটা অংশ কেটে সেখানকার ধমনীর ভিতর দিয়ে একটা সরু তার বা একটা সরু নল, যাকে আমরা বলছি হচ্ছে ক্যাথেটার, সেই ক্যাথেটার প্রবেশ করানো হয়। সেই তারের অগ্রভাগে কি থাকে? সেই তারের অগ্রভাগে একটা চুপসানো বেলুন থাকে এবং সেই বেলুনের চারদিকে কি থাকে? সেই বেলুনের চারদিকে একটা ধাতব তারের চোঙ বসানো থাকে। তাহলে কি হলো? বললাম যে ক্যাথেটার, যেটা হচ্ছে একটা সরু তার, সেই ক্যাথেটারের অগ্রভাগে থাকে হচ্ছে একটা বেলুন। সেই বেলুনের চারদিকে একটা ধাতব জালিকাকার চোঙ বসানো থাকে। সেই জালিকাটাকে কি বলা হয়? সেই জালিকাটাকে বলা হয় হচ্ছে স্টেন্ট। তার মানে এই যে প্রক্রিয়া এখানে বলা হলো, এই প্রক্রিয়াটা মূলত করোনারি স্টেন্টিং। দেখো তো ঠিক এখানে তাই বলা হচ্ছে কিনা। এই যে একটা সরু নল প্রবেশ করানো হচ্ছে, দেখছো? নলের মাথায় কি আমি একটা বেলুন দেখতে পাচ্ছি। এই যে বেলুন, বেলুনের চারপাশে একটা ধাতব চোঙ বসানো আছে। তাহলে করোনারি স্টেন্টিং এর প্রক্রিয়াটা কি দাঁড়ায়? প্রক্রিয়াটা দাঁড়ায় দেখো কি সহজ। সেটা হচ্ছে সেই স্টেন্ট সহ বেলুনটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালে কি হয়? বেলুনটি বাইরে থেকে ফোলানো হয়। ধরো এই যে এখানে আমি ধরলাম যে ধমনীটা ব্লকড হয়েছিল। এই যে হলুদ হলুদ পদার্থ দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে প্লাক। এগুলোই কি ছিল? চর্বি বা কোলেস্টেরল, যেগুলো হচ্ছে জমা হয়েছিল ধমনীর গায়ে। যখন এগুলো জমা হয়েছিল, দেখো এর ফলে কি হচ্ছিল? ধমনীর পথটা সরু হয়ে গিয়েছিল, যে কারণে রক্ত ঠিকভাবে প্রবাহিত হতে পারছিল না। তো আমি করেছিলাম কি, আমি হচ্ছে এখানে ক্যাথেটার প্রবেশ করালাম। সেই ক্যাথেটারের মধ্যে যে বেলুন ছিল, আমি আস্তে আস্তে সেই বেলুনটাকে কি করলাম? ফুলালাম। যখন বেলুনটাকে ফুলালাম, এই যে বেলুনের চারপাশে একটা ধাতব জালিকা ছিল, যেটাকে আমি বলছি হচ্ছে স্টেন্ট, সেই স্টেন্টটাও ফুললো। এবং যখন স্টেন্টটা ফুললো, সে যখন সেই ধমনীটাকে প্রশস্ত করলো, তখন আমি করলাম কি? বেলুনটাকে চুপসিয়ে আবার সেই ক্যাথেটার সহ সেখান থেকে বের করে নিয়ে আসলাম। আর যে সেই স্টেন্টটাকে আমি সেখানেই রেখে দিলাম, ধমনীর ভিতরে রেখে দিলাম। তার ফলে কি হলো? তার ফলে হচ্ছে এই জায়গাটা আর কখনোই কি হবে না? চুপসে যাবে না। খুবই প্রচলিত একটা কথা আছে, তোমরা শোনো, যে অনেকের হার্টে রিং পরায়। আমরা শুনি যে অনেকের হার্টে কি করে? রিং পরায়। হার্টে রিং পরানো, এটা আসলে অ্যাঞ্জিওপ্লাস্টি এবং এটা আসলে করোনারি স্টেন্টিং। এই যে এখানে একটা ধাতব জালিকা অর্থাৎ স্টেন্ট বসানো হলো, এই স্টেন্ট বসানোর প্রক্রিয়াটাকেই সাধারণ মানুষজন কি বলে? হার্টে রিং পরানো হলো। ঠিক আছে, যেহেতু রিংয়ের মতো দেখতে একটা স্টেন্ট। যদি তাই হয়, এবার দেখো কি কথা বললো এখানে, যে স্টেন্ট সহ বেলুন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালে বেলুনটিকে বাইরে থেকে ফোলানো হয়। আমরা তাই বললাম বেলুনের সাথে স্টেন্টও স্ফীত হয়, অর্থাৎ
পুরু হয় এবং প্রতিবন্ধক স্থানে কি করে, চাপ দিতে থাকে। এই যে এটাও পুরু হচ্ছে, জায়গাটাতে কি করছে, সে দুই পাশ থেকে চাপ দিচ্ছে। ফলে কি হয়, ফলে হচ্ছে চাপের ফলে ধমনীর গহ্বরে যেখানে চর্বি জমে ছিল সেই চর্বিগুলো কি হয়, চর্বিগুলো দেখো নিষ্পেষিত হয়। নিষ্পেষিত হওয়া মানে কি, চর্বিগুলো হচ্ছে চাপের প্রভাবে দুই পাশের জায়গার দিকে চেপে আসলো এবং সংকীর্ণ ধমনী গহ্বর কি করলো, প্রশস্ত হলো এবং ধমনীর ভিতরে কি হয়, রক্ত তখন স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। তারপরে কি করে, স্টেনটি অর্থাৎ প্রচলিত ভাষায় রিং, সেটা হচ্ছে ধমনী গহ্বরে রেখেই কি বেলুনটাকে সংকুচিত করে বাইরে বের করে আনা হয়। ঠিক আছে, স্টেট যেহেতু সবসময় ধমনীর অন্তঃপ্রাচীরকে বাইরের দিকে চেপে রাখে, যার ফলে ধমনীর ভিতরে আর চর্বি পদার্থ সহজে জমতে পারে না। এবার সেই যে স্টেন্টটা আছে, সেই স্টেন্টের গায়ে এক ধরনের প্রলেপ লাগানো থাকে, এক ধরনের রাসায়নিক প্রলেপ লাগানো থাকে, এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স থাকে, যে কি করে, যে হচ্ছে এই চর্বিগুলোকে গলিয়ে দেয়। দেখো কি বলছে, স্টেন্টের গায়ে এক ধরনের প্রলেপ লাগানো থাকে যা চর্বি গলিয়ে ধমনীকে পুনরায় সংকীর্ণ হওয়া থেকে রক্ষা করে। তোমাদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ, সেটা হচ্ছে সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হতে কত মিনিট সময় লাগে, সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হতে 30 মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগে। এবার আমরা চলে আসবো অ্যাঞ্জিওপ্লাস্টির উপকারিতা। তুমি বুঝতেই পারলা অ্যাঞ্জিওপ্লাস্টির উপকারিতা কি। অ্যাঞ্জিওপ্লাস্টি করলো কি, অ্যাঞ্জিওপ্লাস্টি এই যে ধমনীর ভেতর যে ব্লকগুলো ছিল, ধমনীর ভেতরে যে প্লাক জমে ছিল, সেই প্লাকগুলোকে অপসারণ করলো। সেই প্লাকগুলো অপসারণ করার ফলে ধমনী আবার চওড়া হলো, উন্মুক্ত হলো, যার ফলে কি হলো, রক্ত এখন স্বাভাবিকভাবে ধমনীর ভেতর দিয়ে প্রবাহিত হতে পারছে। এর ফলে কি, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, এই সমস্ত জটিল হৃদরোগগুলো কি উপশম হচ্ছে, মানুষ স্বাভাবিক সুস্থ জীবনযাপনে ফিরে আসতে পারছে। এবং যেহেতু অ্যাঞ্জিওপ্লাস্টি করার জন্য খুব বড়সড়ভাবে বুক কাটতে হচ্ছে না, খুব বড়সড় ক্ষত হচ্ছে না, খুব বড়সড় গর্ত সৃষ্টিও করতে হচ্ছে না, তার মানে রোগী তেমন ব্যথাও পাচ্ছে না, সংক্রমণের তেমন আশঙ্কাও নেই, রোগীর কষ্টও কম হচ্ছে, যেহেতু বুক উন্মুক্ত করতে হচ্ছে না, যেমনটা ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে করা হয়েছিল। এবং যেহেতু এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে খুব বেশি সময়ও লাগে না, তার মানে ওভারঅল রোগীর জন্য জিনিসটা কি হলো, ভালো হলো। এবার এখান থেকে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর সুস্থ হতে কত সময় লাগে, সুস্থ হতে 4 সপ্তাহের বেশি সময় লাগে না। ঠিক আছে, এবার অ্যাঞ্জিওপ্লাস্টি কাদের জন্য কিছুটা অসুবিধাজনক হতে পারে। দেখো, যারা বৃক্কের অসুখে ভুগছে বা যাদের অ্যাঞ্জিওগ্রাম করার সময় রঞ্জকের প্রতি অ্যালার্জি দেখা দেয়, অথবা যাদের বয়স 75 বছরের বেশি, তাদের ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি কিছুটা অসুবিধাজনক হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, তথ্যমূলক এবং সত্য মিথ্যাসূলক, নিচের কোনটি সঠিক নয়, অথবা এইচএসসির জন্য বহুপদী সমাপ্তি সূচক হিসেবে। ঠিক আছে, তার মানে এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বৃক্কের অসুখে ভুগছেন, কেন, যাদের কিডনিতে কোনো সমস্যা আছে তাদের জন্য কি হবে, কেননা অ্যাঞ্জিওগ্রাম করার সময় এক ধরনের রঞ্জক ব্যবহার করা হয়, সেই রঞ্জকটা কি পরবর্তীতে বৃক্কের মাধ্যমে পরিশোধিত হয়ে মূত্রের মাধ্যমে বের হয়ে আসে। তার মানে যাদের বৃক্কে কোনো অসুবিধা আছে বা যাদের কিডনিতে কোনো সমস্যা, তাদের জন্য এই ফিল্ট্রেশনের সময় কি হয়, নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এবং যাদের হচ্ছে রঞ্জক বা ডাই, এই কালারের প্রতি অ্যালার্জি আছে, তাদের জন্যও কি অ্যাঞ্জিওগ্রাম করাটা অসুবিধাজনক, সর্বোপরি অ্যাঞ্জিওপ্লাস্টি করাটা অসুবিধাজনক। এবং যাদের বয়স 75 বছরের বেশি, তাদের ধমনীগুলো অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, তো ওই দুর্বল ধমনীতে অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টি করাটা কিছুটা কঠিন। তাহলে এখান থেকে যা আমরা পড়লাম সেটা হচ্ছে, যারা বৃক্কের অসুখে ভুগছে, যাদের অ্যাঞ্জিওগ্রামের জন্য যে ডাই বা রঞ্জক ব্যবহার করা হয় তার প্রতি অ্যালার্জি আছে, এবং যাদের বয়স কত, এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, বয়স 75-এর বেশি, তাদের জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি কিছুটা অসুবিধাজনক হতে পারে। যদি তাই হয়, আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় মানব শারীরতত্ত্ব রক্ত সঞ্চালন অধ্যায়টা
সর্বমোট 5টা ভিডিও বা 4টা ভিডিও লেকচারের মাধ্যমে শেষ করলাম, যেহেতু প্রথম ভিডিও লেকচারে 2টা ভিডিও ইনক্লুডেড ছিল। আশা করি এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো সমস্যা আর থাকবে না। তোমরা পুরো অধ্যায়টা ভালো করে পড়বে এবং পুরো অধ্যায়টা পড়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, এবং তোমাদের লেকচার ভিডিওগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও। দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে নতুন কোনো লেকচার ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।